ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে কফিন থেকে বের হয়ে পালাতে দেখি। ঠিক তখনই সে পড়ে যাচ্ছিল আর একটা সুন্দর যুবক এসে তাকে সামলায় আর তাকে বলে, এত সুন্দর একটা মেয়ে আর তুমি কিনা এসেছো এই জঙ্গলের ভিতরে একটা শেয়ালের কাছে নিজেকে উৎসর্গ করতে। তুমি কি জানো এখানকার পাহাড়ি শেয়াল অনেক ভয়ঙ্কর হয়, তাদের অনেক বড় বড় নখও আছে যেগুলো দিয়ে তারা মানুষ খেয়ে ফেলে। এছাড়াও সেই শেয়ালটি দেখতে অনেক কুৎসিত। আমি এই জঙ্গলটা নিয়ন্ত্রণ করি, তাই তুমি যদি চাও আমি তোমাকে পালাতে সাহায্য করতে পারি। সে আসলে মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি তার কথা একটুও কান দেয় না, বরং সে তো উল্টো তাকে বলে সেই শিয়ালটা কোন দিকে আছে, সে ওই শিয়ালের কাছে যেতে চায়। এটা বলে সে যখন ওখান থেকে চলে যেতে চাইছিল তখন ছেলেটি তার হাত ধরে এবং তাকে বলে, তুমি এরকম আচরণ কেন করছো? স্বাভাবিকভাবে এত কিছু শোনার পরে তোমার তো পালানো উচিত। তুমি যদি চাও আমি তোমাকে এখনো সাহায্য করতে পারি, তাই তুমি এখান থেকে পালাও, সেই দুষ্ট শিয়াল তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু মেয়েটি তার কোনো কথাই শুনছিল না। ঠিক তখনই সেখানে সে শিয়ালটি চলে আসে আর তাদেরকে বলে কে যেন আমাকে খুঁজছিল। শিয়ালকে দেখার সাথে সাথে মেয়েটি তাকে বলে, আমি এখান থেকে পালাতে চাই না এবং আমি কোনো প্রতিশোধও নিতে চাই না, আমি এখানেই থাকতে চাই। তার এরকম কথা শুনে এবার শিয়ালটি তাকে তার কাছে টেনে নেয়, যেটা দেখে সেই সুন্দর যুবকটি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু শিয়াল তো তাকেই আঘাত করে এবং দূরে ছুঁড়ে ফেলে এবং সে মেয়েটির সততার পরীক্ষা নেওয়ার জন্য তাকে বলে, ঠিক আছে, তুমি যদি আমার বিশ্বস্ত হতে চাও তাহলে তুমি ওই ছেলেটিকে মেরে ফেলো, তবে আমি তোমার জীবন ভিক্ষা দিব। এখন মেয়েটিও আর কোনো উপায় খুঁজে না পেয়ে তার হাত থেকে ওই অস্ত্রটা নিয়ে তাকে মারার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছিল। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই মেয়েটি আসলে সেই ছেলেটিকে আঘাত করে না, বরং সে পেছনে দাঁড়িয়ে থাকা সেই শিয়ালের বুকে আঘাত করে এবং সাথে সাথেই সেই শিয়ালটি কালো ধোঁয়া হয়ে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং মেয়েটি সেই ছেলেটির দিকে তাকিয়ে বলে, কতদিন ধরে তোমায় দেখিনি আমার বোনো শিয়াল। মেয়েটি এরকম কথা বলতেই সেই ছেলেটি মুচকি হাসি দেয় আর আমরা তার আসল রূপ দেখতে পাই। আসলে সেই ছিল 9 লেজ বিশিষ্ট শিয়াল। এবার সেই সুন্দরী মেয়ে তাকে একটা টোকেন দেখিয়ে বলে, তুমি আমাকে বলেছিলে যে এই টোকেন দেখিয়ে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দিবে। তার এরকম কথা শুনে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে আগেও সাক্ষাৎ হয়েছিল এবং তারা একে অপরকে চেনে। ঠিক তখনই আমাদেরকে 15 বছর আগের একটি ঘটনা দেখানো হয়। তখন মেয়েটি অনেকটাই ছোট ছিল এবং সে এই শিয়ালের জীবন বাঁচিয়েছিল, যার কারণে তখন সে শিয়াল তাকে এই টোকেনটি দিয়েছিল আর তাকে বলেছিল, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই এরপরে যখন তোমার সাথে আমার দেখা হবে আমি তোমাকে প্রমিস করছি যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। এখন বড় হয়ে যাওয়ার পর শিয়াল তাকে চিনতে পারছিল না, কিন্তু সেই টোকেনটা দেখে সে বুঝতে পারে যে এটাই আসলে সেই মেয়েটি। সেজন্য শিয়াল তাকে জিজ্ঞাসা করে সে তার কাছে কি চায়। তখন মেয়েটি তাকে বলে, আমি প্রতিশোধ নিতে চাই। তখনই আমরা পূর্বের কিছু ঘটনা দেখতে পাই। এই সুন্দরী মেয়েটির নাম হলো সুজিনিউ। সুজিনিউকে তার শাশুড়ি মারছিল এবং তার স্বামীও তাকে মেরে একটি কফিনের ভেতরে বসিয়ে দেয়। তখন সে তাদেরকে মনে করিয়ে দেয় যে তারা অনেক গরিব ছিল এবং জিনিউর কারণেই তারা এই প্রাসাদে আসতে পেরেছে এবং শিক্ষা অর্জন করতে পেরেছে। আর এরপরেই তারা সবাই মিলে তার সকল সম্পত্তি গ্রাস করে ফেলে এবং মেরে ফেলে তার বাবা মাকে এবং এখন তারা তাকেও মারতে যাচ্ছে। এসব কিছু বলতে বলতে তার অনেক রাগ হয়ে যায় আর সে তাদের সবাইকে বলে সে অবশ্যই এসব কিছুর জন্য প্রতিশোধ নিবে। তখনই তার সতীন তার স্বামীকে একটা আইডিয়া দেয়। সে তাকে বলে, পাহাড়ের জঙ্গলে একটি শিয়াল রয়েছে, যে শিয়াল বন্য এবং অনেক হিংস্র এবং মাঝে মাঝে গ্রামে এসে তাণ্ডব চালায়, তাই তারা চাইলে জিনিউকে তার কাছে উৎসর্গ করতে পারে, তাহলে সেও খুশি হবে আর আমাদের গ্রামেও কোনো বিপদ নেমে আসবে না। তার এই আইডিয়া শুনে তার স্বামীও খুশি হয়ে যায় এবং জিনিউর মাথায় একটা জোরে আঘাত করে তাকে কফিনের ভেতরে ফেলে দেয়। জিনিউ অজ্ঞান হতে হতেও বলছিল সে অবশ্যই এটার প্রতিশোধ নিবে। তার এরকম কথা শুনে শিয়াল বিশ্বাসই করছিল না আর তাকে বলছিল, তুমি কি আমাকে গল্প শোনাচ্ছ নাকি? আমরা শিয়াল আর স্বভাবগতভাবে আমরা অনেক চালাক হয়ে থাকি, তাই তুমি চাইলেই আমাকে বোকা বানাতে পারবে না। সেই বুড়ি যে তোমাকে বলে দিয়েছে সে তোমার শরীরের মধ্যে এমন একটা বিষ ঢুকিয়ে দিয়েছে যে তুমি এমনি এমনি কিছুদিন পরে মারা যাবে। এটা বলে শিয়াল তার গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে, যার কারণে মেয়েটির মুখ থেকে রক্ত বেরিয়ে এসে শিয়ালের হাতে পড়ে। ঠিক তখনই সে বুঝতে পারে যে মেয়েটি আসলে অনেক পবিত্র, তার আত্মাও অনেক পবিত্র। এরকম পবিত্র আত্মা খুঁজে পাওয়া অনেক কঠিন। এই মেয়েটি আমার কাজে দেবে। এটা বলেই সে তার গলা ছেড়ে দেয় এবং তাকে বলে, আমি তোমাকে সাহায্য করব। এটা বলেই সে জিনিউকে কিস করে
এদিকে জিনিও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই শেয়াল তার মুখ দিয়ে জিনিওর ভিতরে কিছু একটা দিয়ে দিয়েছে। জিনিও নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করলে? তখন শেয়াল তাকে বলে, আমি আমার কোর তোমাকে দিয়েছি, প্রতিশোধ নেওয়ার আগেই যদি তুমি মারা যাও তাই আমি এটা করেছি। যদিও শিয়ালদের আত্মা অনেক শক্তিশালী হয় এবং এটি একটি মানুষের শরীরের জন্য কামোদ্দীপক প্রভাবও রাখে। তখন জিনিও তাকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে আমাকে সাহায্য করতে রাজি হয়ে গেলে কেন? তখন শিয়াল তাকে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তাই আমার ঋণ পরিশোধ করতে আমি এটা করছি। এখন জিনিওর ভিতরে যেহেতু শিয়ালের কোর ছিল, তাই সে তার প্রতি দুর্বল হয়ে তার কাছে আসে এবং তাকে কিস করে ফেলে আর তাকে বলে, আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেলে আমি তোমার কোর ফিরিয়ে দিব। এবং তারা এখানে রাত কাটায়। পরের সিনে আমরা জিনিওর হাজবেন্ড এবং তার সতীনকে দেখতে পাই। আসলে তাদের মধ্যে এতদিন সম্পর্ক থাকলেও তাদের বিয়ে হয়েছিল না, তাই তারা আজকে বিয়ে করে নেয়। ঠিক তখনই সেখানে জিনিও চলে আসে। তাকে দেখে তার সতীন তো ভয় পেয়ে যায়, কিন্তু তার স্বামী একটুও ভয় পায় না, বরং সে তাকে দেখে রাগারাগি করতে শুরু করে। তখন জিনিও তাদেরকে বলে, তোমরা আমাকে দেখে এত রাগারাগি করছো কেন? তখন তার সতীন বলে, এটা হয়তো কোনো ভূত, কারণ জিনিও তো মারা গিয়েছে আর সে এভাবে ফিরে আসতে পারে না। তখন জিনিও তাদেরকে বোঝায় সে আসলে জিনিও নয়, সে জিনিওর যমজ বোন এবং তার বোনের মৃত্যুর খবর পেয়ে সে এখানে ছুটে এসেছে। এরপর সে তাদেরকে এটাও বলে যে তার বোনের মৃত্যু হয়তো কোনো ষড়যন্ত্র, হয়তো কোনো পার্সোনাল কারণেই তার বোনকে মেরে ফেলা হয়েছে। সেজন্যই তো বোনের মৃত্যুর কিছুদিন হতে না হতেই তার বোনের হাজবেন্ড আরো একটা বিয়ে করে ফেললো। এটা শোনার সাথে সাথে জুমিংলি তো অনেকটাই রেগে যায় আর সে তাকে বলে, তোমার বোনের মৃত্যু আমার কোনো পার্সোনাল কাজে হয়নি বা পার্সোনাল কোনো স্বার্থের জন্য হয়নি, বরং সে অপরাধী ছিল। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি সরকারের কাছে গিয়ে জেনে আসতে পারো। এছাড়াও গ্রামের জনগণেরা সবাই জানে, সেজন্য সবার মতামত নিয়েই তাকে আমরা শিয়ালের কাছে উৎসর্গ করেছি। তারা এরকম কথা শুনে এবার জিনিও নিজেকে সামলে নেয় এবং তাদেরকে বলে, আমি সেরকম কিছুই বলছি না। এটা বলে সে তার কাছে থাকা একটি মূল্যবান মুক্তো তাকে দেখিয়ে বলে, এটা হলো বিয়ের উপহার। তাদের এই সকল কথা দূরে দাঁড়িয়ে থেকে শিয়াল এবং তার দাস শুনছিল। শিয়াল তো সেই মুক্তা দেখে অবাক হয়ে যায়, কারণ এটা তারই ছিল। আর জিনিও যে কখন তার কাছ থেকে এটা চুরি করে নিয়ে গেছে সে এটা বুঝতেই পারেনি, যেটা ভেবে তার অনেক ইন্টারেস্টিংও মনে হয়। তখন তার দাস তাকে জিজ্ঞাসা করে, জিনিও একটি পবিত্র আত্মা, সে কেন শুধু শুধু তার সাথে রাত কাটালো আর এরপরে তাকে মেরে কেন ফেললো না? কারণ তাকে মেরে তার আত্মা নিয়ে নিলেই তার শরীর সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠত এবং তার হারিয়ে যাওয়া সমস্ত শক্তিও সে ফিরে পেত। তখন শিয়াল তাকে মুচকি হেসে বলে, এই পবিত্র আত্মাটি 100 বছরে একবারই জন্মগ্রহণ করেছে। তার আত্মা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী, কিন্তু তার ভেতরে রয়েছে রাগ এবং প্রতিশোধ নেওয়ার তীব্র ইচ্ছা। সেজন্যই আমি তাকে প্রতিশোধ নেওয়ার জন্য সাহায্য করছি। এটা শুনে তার দাস তাকে বলে, এবার আমি বুঝতে পেরেছি, আপনি চাইছেন সবার প্রথমে তার ভেতর থেকে রাগ এবং প্রতিশোধ নেওয়ার যে তীব্র ইচ্ছা রয়েছে সেটাকে একেবারে শেষ করে ফেলতে। এরপরেই তার আত্মা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং তারপরে আপনি তাকে গ্রাস করতে পারবেন এবং আপনার সমস্ত শক্তি আপনি সঞ্চয় করে নিতে পারবেন। এদিকে জিনিও তো জুমিংলিকে সম্পূর্ণরূপে ফাঁসানোর চেষ্টা করছিল, তাই সে তাকে সেই মতিটি দেখায় এবং তাকে লোভ দেখিয়ে বলে, আমার অনেক দোকান এবং জমি রয়েছে, কিন্তু আমি সেগুলো পরিচালনা করতে পারছি না। আমার সকল আত্মীয় স্বজনও মারা গিয়েছে আর এসবের ব্যাপারে আমি কিছুই জানি না। এখন শুধুমাত্র আমার কাছে কিছু অর্থ রয়েছে যা দিয়ে আমি আমার জীবন কাটাচ্ছি। আমি যে এত কিছু নিয়ে কি করব এটাই এখনো বুঝতে পারছি না। তার এ সকল কথা শুনে মিংলি তো লোভে পড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, সে কি জিনিউর থেকে বেশি ধনী? যদি এরকমই হয় তাহলে দেখো আমি কিভাবে তোমাকে ফাঁদে ফেলি। এখন জিনিউ যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই মিংলি তাকে আটকায় আর তাকে বলে, কে বলেছে তোমার কেউ নেই? আমি তো তোমার রিয়েল ফ্যামিলি, তুমি বেশি চিন্তা করো না, তোমার সে সকল সম্পদ এবং দোকান আমি দেখাশোনা করব। তুমি তো আমার স্ত্রীর বোন, এর মানে তুমি আমারও বোন, তাই এখন থেকে তোমার সকল দায়িত্ব আমার। এখন তাদের এই সকল কথা শুনে উপপত্নী তো অনেক বেশি রেগে যায় এবং সে জিনিউকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দিয়ে তার গায়ে হাতও তুলতে চায়, কিন্তু জিনিউ তার হাত ধরে ফেলে আর তাকে বলে, তুমি আমাকে আমার বোনের মতো মনে করো না, সে অত্যন্ত ভালো স্বভাবের, কিন্তু আমি কিন্তু তা নই। এরপরে সে তাদের সবাইকে বলে, আজকের দিনটা খুব একটা ভালো নয় এবং বিয়ের জন্য উপযুক্তও নয়, তাই আমাদের উচিত আমার বোনের মৃত্যুর জন্য এই সপ্তম দিনে শোক পালন করা। এটা বলেই সে তার শরীরের রঙিন পোশাক খুলে ফেলে এবং সাদা পোশাকে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে আর টেবিলের ওপরে তার নামের একটি ফলক রেখে সবাইকে শোক পালন করতে বলে। তখন উপপত্নী রেগে তার স্বামীকে বলে, সে আমাদের বিয়ের দিনটা নষ্ট করার জন্য এরকম কিছু করছে, আপনি যেভাবেই হোক তাকে আটকান। এটা শুনে জুমি
মিংলি তাকে কিছু বলতেই যাবে ঠিক তখনই সে তার কাছে চলে আসে আর ওই মতিটা বের করে তাকে দেখিয়ে দেখিয়ে বলতে থাকে, আমি শুনেছি আমার বোনকে নাকি আপনি টাকা এবং সম্পত্তির জন্য খুন করেছেন, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আমি জানি আমার বোন এবং আপনার মধ্যে অনেক ভালোবাসা ছিল, এজন্যই আমি যেটা করতে চাইছি এটাতে আপনি একটুও বাধা দিবেন না। আমার মনে হয় আপনিও আমার বোনের জন্য অনেক কষ্ট পাচ্ছেন, আর সেজন্যই তো আপনি একা থাকতেই পারছিলেন না, যার কারণে এত দ্রুত বিয়ে করে ফেললেন। তার এরকম কথা শুনে মিংলি তাকে বলে, তুমি ঠিকই ধরেছো, আমি তাকে অনেক ভালোবাসতাম, আর তুমি না বললেও আজকে আমি তাকে অবশ্যই সম্মান জানাতাম, কারণ এটা তার প্রাপ্য। এটা বলে সে তার সদ্য বিবাহিত বউকে বলে সে যদি তার পরিবারে থাকতে চায় তাহলে সে যা বলবে সেটাই যেন সে করে, যার কারণে সেও এবার বাধ্য হয় এবং তাকে সম্মান জানায়। তখন জিনিও খুশি হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে মিংলির সামনে একটি রুমাল ফেলে দেয়, আর মিংলিও খুশি হয়ে ওই রুমালটি তুলে চুমু খায়, যেটা দেখে জিনিউ খুশি হয়ে মনে মনে বলতে থাকে সে টোপ গিলেছে। পরের সিনে জিনিউ আর শিয়ালকে একসাথে দেখি। জিনিউ তাকে প্রশ্ন করছিল, আমি এত কিছু কিভাবে শিখলাম, আমি তো তার মৃত্যুর প্রায়শ্চিত্তের জন্য অপেক্ষাই করতে পারছি না। তারা দুজন যখন রুমের ভেতরে কথা বলছিল ঠিক তখনই সেখানে মিংলিও চলে আসে, কিন্তু শিয়াল তার উপরে জাদু করে, যার কারণে সে শিয়ালকে দেখতে পাচ্ছিল না, সে শুধুমাত্র জিনিউকেই সেখানে দেখতে পাচ্ছিল। সে যখন জিনিউর কাছে আসে তখন সে তাকে জিজ্ঞাসা করে, আপনি আপনার বিয়ের রাতে আমার রুমে কি করছেন? তখন মিংলিও মিষ্টি মিষ্টি কথা বলে তাকে কোলের ভেতরে টেনে নেয়, যেটা দেখে শিয়ালের তো সহ্য হচ্ছিল না, তাই সে মিংলির মাথার উপরে একটা জোরে টোকা দেয়। মিংলিও তো বুঝতে পারছিল না যে তার মাথায় কিভাবে আঘাত লাগলো, আর সে চারিদিকে তাকাচ্ছিল। তখন জিনিউ তাকে বলে, এখানে তো আশেপাশে কেউ নেই, আপনি হয়তো ভুল কিছু ভাবছেন, দেখুন না আমরা দুজন কত কাছাকাছি রয়েছি। তার এরকম কথা শুনে মিংলির মুড তো আবারও চেঞ্জ হয়ে যায়, আর সে তাকে বলতে থাকে, তুমি তোমার বোনের থেকে কত আলাদা, আমি তো আর থাকতেই পারছি না। তখন সুজিনিও তাকে বলে, চলুন আমরা একটা গেম খেলি, এটা বলে সে তার চোখ বেঁধে দেয়। এদিকে শিয়াল ডিমনের মনে পড়ে যায় যে সেও ঠিক এভাবেই তার চোখ বেঁধে তার সাথে রাত কাটিয়েছিল, যেটা এই দৃশ্যের সাথে একদমই মিলে যায়। এসব কিছু ভেবে ফক্স ডিমন রেগে সেখান থেকে উঠে চলে যায়। ঠিক তখনই মিংলি তার চোখের পট্টি খুলে দ্রুতই তার কাছে আসতে শুরু করে, যেটা দেখে জিনু তাকে বলে, এত তাড়াহুড়া কিসের? কিন্তু মিংলি তাকে বলে, আমার সামনে নাটক করার কোনো প্রয়োজন নেই, আমি জানি তুমি জিনিউ। তখন সে তাকে বলে সে তার বোন, সে জিনিউ না। কিন্তু তখন মিংলি তাকে বলে তার কাঁধে একটা জন্মদাগ ছিল। এটা বলেই সে যখন জোর করে তার কাঁধ থেকে কাপড় সরায় তখন সে দেখতে পায় তার কাঁধে কোনো জন্মদাগ নেই। ঠিক তখনই জিনিউ রেগে তাকে একটা চর বসিয়ে দেয়, আপনার বিয়ে হয়ে গেছে এরপরেও আপনি আমার কাপড় খোলার চেষ্টা করছেন, আপনি কত বাজে। যান, আপনার বউ আপনার জন্য ঘরে অপেক্ষা করছে, আপনি তার কাছেই চলে যান। তার এরকম কথা শুনে মিংজি তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে, আমি ভেবেছিলাম তুমি সুজিনিউ, তাই তোমার সাথে এমনটা করেছি। ঠিক তখনই বাইরে থেকে কিছু লোকের আওয়াজ আসতে শুরু করে, যেটা শুনে জিনিউ তাকে বলে, আপনি দ্রুত এখান থেকে চলে যান, কেউ যদি আমাদেরকে একা এখানে দেখে ফেলে তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? তার এরকম কথা শুনে এখন মিংজি বুঝতেই পারছিল না যে সে কিভাবে এখান থেকে বাইরে যাবে, কারণ বাইরে তো মানুষ দাঁড়িয়ে রয়েছে। সেজন্য জিনিউ তাকে দেখিয়ে দেয় আর বলে সে কুকুরের ঘরের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে যেতে। মিংজি যখন সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন সে ভাবছিল সে কি সত্যি কুকুর হয়ে গিয়েছে নাকি। এসব কিছু ভাবতে ভাবতে সে ওটা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তখনই আমরা দেখতে পাই সেখানে ফক্স ডিমন চলে আসে আর জিনিউ তাকে ধন্যবাদ জানায় তার কাঁধের সেই জন্মের দাগ মুছে দেওয়ার জন্য। কিন্তু ফক্স ডিমন যখন সেই জন্মদাগ দেখে তখন তার 100 বছর আগের একটা কথা মনে পড়ে যায়, আর আমরাও দেখতে পাই 100 বছর আগের সেই ঘটনা। আসলে 100 বছর আগে ফক্স ডিমন জিনিউকে অনেক ভালোবাসতো, তখন তার নাম এবং পরিচয় ভিন্ন ছিল, কিন্তু জিনিউ তাকে একদমই ভালোবাসতো না এবং তার মা বাবার হত্যার জন্য সে তাকেই দায়ী করত, কারণ ফক্স ডিমন তার চোখের সামনে তার বাবা মাকে মেরে ফেলেছিল। কিন্তু ফক্স ডিমন তাকে বলার চেষ্টা করছিল যে তার বাবা মাকে মেরে ফেলার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু এ ব্যাপারে সে তার কোনো কথাই শোনে না এবং তার বুকে চাকু বসিয়ে দেয়। কিন্তু জিনিউ যেহেতু তাকে মেরে ফেলতে পারবে না তাই সে নিজেই আত্মহত্যা করে এবং তাকে বলে, আমি চাই তুমি সারা জীবন আমার কথা মনে রাখো যে আমি তোমাকে প্রচন্ড ঘৃণা করি। এখন ফক্স ডিমনের 100 বছর আগের সকল ঘটনা মনে পড়ে যায়। এদিকে জিনিউ তাকে ধন্যবাদ জানায় তার কোর তাকে দিয়ে দেওয়ার জন্য এবং তাকে বলে সবকিছু ঠিক হয়ে গেলে আপনার কোর আমি আপনাকে ফিরিয়ে দিব। তখন ফক্স ডিমন তাকে বলে 100 বছরের কষ্ট এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যাব, যেটা শুনতে পেয়ে জিনিউ তাকে বলে এর মানে কি। তখন সে তাকে বলে সে তাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে আর মনে মনে বলতে থাকে 100 বছর আগে যে ভালোবাসা আমি বাইলিকে দিতে পারিনি এবং তার মন জয় করতে পারিনি সেই ভালোবাসা আমি তোমাকে দিব। পরের সিনে আমরা মিংলির ছোট ভাইকে দেখতে পাই, সে তার ভাইয়ের কাছে টাকা চাইতে পারে না, যার কারণে সে তার ভাইয়ের বইয়ের কাছে এসে অনুরোধ জানায় সে যেন তাকে টাকা দেয়। আসলে সে নেশাগ্রস্ত এবং জুয়া
বাড়ি ছিল, যার কারণে সব টাকা সে উড়িয়ে দিত। সেজন্য সে তার ভাইয়ের বউয়ের কাছে অনুরোধ করে সে যেন তাকে কিছু টাকা দিয়ে দেয়, কিন্তু সে তাকে কোনো টাকা পয়সা দিতে চাইছিল না। তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর সে তাকে জানায় সু জিনিউ এর বোন এসেছে আর সে অনেক বড় লোক, তাই তোমার টাকার প্রয়োজন হলে তার কাছে যেতে পারো। এটা শুনে সে লোভে পড়ে যায় এবং দ্রুতই তার কাছ থেকে টাকা চাওয়ার জন্য সেখান থেকে চলে যায়। সেখানে গিয়ে সে পেছন থেকে তলোয়ার ঠেকিয়ে তাকে বলে টাকা দিতে, কিন্তু যখনই জিনিউ তার দিকে ফিরে তাকায় তখন সে তাকে দেখে ভয় পেয়ে যায় আর সে ভাবতে থাকে এটা হয়তো জিনিউ। সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে। এটা বলেই যখন সে তাকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে আর সাথে সাথে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সৈন্য নিয়ে সেখানে উপপত্নী চলে আসে আর সবাইকে বলে তাকে আটক করার জন্য, সে আমার দেওরকে মেরে ফেলেছে। তখন জিনিউ তাকে বলে তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি এসব কিছু করেছি। তখন সে তাকে বলে তার ডেড বডি এখানেই পড়ে আছে। এখন অফিসিয়ালরা সবাই মিলে সেই ডেড বডি খোঁজার চেষ্টা করছিল এবং তার ঘরের ভেতরেই চারিদিকে খুঁজছিল, যার কারণে জিনিউর তো একটু ঘাবড়ে গিয়েছিল কারণ সেই ডেড বডিটা সে রান্নাঘরে লুকিয়ে রেখেছিল। যখনই তারা রান্নাঘরে গিয়ে পার্টিতে মোড়ানো সেই জিনিসটা দেখতে চায় তখন জিনিউ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না আর ওই পার্টিটা খোলে, কিন্তু তার ভেতরে কোনো কিছুই ছিল না, যেটা দেখে জিনিউ নিজেও অবাক হয়ে যায় কারণ ডেড বডিটা এখানেই ছিল, তাহলে সেটা কোথায় গেল। তখনই সেখানে একজন সৈন্য সে একটি জেট দেখায় যেটা মিংলির ভাইয়েরই ছিল, যেটা দেখে উপপত্নী তাকে বলে দেখো আমরা প্রমাণ খুঁজে পেয়েছি, এখন তুমি কি করবে। এটা বলেই সে তাকে গ্রেফতার করতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে তার দেওর চলে আসে, যাকে দেখে উপপত্নী অনেকটাই অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে আমি তো তাকে নিজের হাতে বিষ দিয়েছিলাম, তাহলে সে কিভাবে বেঁচে আছে। সে এসে উপপত্নীকে বলে আমার মনে হচ্ছে তুমি ঘাবড়ে গিয়েছো, শুধু শুধু অন্যের সময় এবং রাত বরবাদ করো না, জলদি এখান থেকে চলে যাও। তারা সবাই চলে যাওয়ার পর জিনিউকে সাহায্য করার জন্য সে ফক্স ডিমনকে ধন্যবাদ জানায়। তখন ফক্স ডিমন তার আসল রূপে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি বুঝতে পারলে কিভাবে যে আমি ফক্স ডিমন। তখন জিনিউ তাকে বলে আপনি যতই চেহারা পরিবর্তন করুন না কেন আপনার চোখের রং আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না, আপনার চোখে যে পরিচয়টা আছে সেটা কখনোই আমার কাছ থেকে লুকাতে পারবেন না। যখনই ফক্স ডিমন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিনিউ তাকে থামিয়ে বলে আমার মনে হয় সে আমার উপরে সন্দেহ করছে, তাই সে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে চাইবে, কিন্তু ফক্স ডিমন তাকে বলে তুমি চিন্তা করো না আমি সবসময় তোমার পাশে থাকবো। এটা বলে সে তাকে কিস করতে চায়, কিন্তু সে তার চেহারার দিকে তাকিয়ে কিস করে না আর তাকে বলে নেক্সট টাইম আমি সুদে আসলে সবকিছু নিয়ে নিব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে উপপত্নীকে দেখি সে এসব বিষয় নিয়ে অনেক বেশি রেগেছিল আর তার দাসীকে বলছিল মাদার ইন লকে ডেকে আনো, সে এসব কিছুর বদলা নিবে। অন্যদিকে আমরা জিনিউকে দেখি সে যখন বসে বসে অতীতের কথা ভাবছিল তখন ফক্স ডিমন তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন জিনিউ তাকে বলে মাদার ইন ল যে আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে, সে আমার মা বাবার শেষ স্মৃতিও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। যখন আমি তাকে অনুরোধ করে সেটা দিতে বলেছিলাম তখন সে আমার পেটে লাথি মেরেছে, সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম আর আমি যাতে সে বাচ্চা জন্ম দিতে না পারি সেজন্যই সে এই কাজটা করেছিল। তখন ফক্স ডিমন তাকে বলে তুমি চিন্তা করো না এই সব কিছুর বদলা নেওয়া হবে। পরের সিনে আমরা দেখতে পাই মাদার ইন ল চলে এসেছে, মিংলি আর উপপত্নী তার কাছেই ছিল। তখন উপপত্নী তাকে বলে কিছুদিন বাদেই মাদার ইন ল এর বার্থডে, তাই আমাদের উচিত একটা আয়োজন করা, কেননা পরিবারের সবাইকে নিয়ে আমরা ছোটখাটো একটা উৎসব পালন করি। এটা শুনে মাদার ইন ল তাকে বলে রাখো আমার ছেলে কোনো কাজেরই না, সে তো সবসময় উল্টোপাল্টা কাজই করে যায়। এটা বলে সে একটা ঘন্টা বের করে তাদেরকে দেখায় আর বলে এই ঘন্টাটা অশুভ আত্মাদের চিহ্নিত করতে পারে। সে যখন এই সকল কথা বলছিল ঠিক তখনই সেই ঘন্টা নড়ে ওঠে আর তখনই সেখানে জিনিউ চলে আসে, যাকে দেখে তারা সবাই মনে করতে থাকে এটা হয়তো কোনো অশুভ আত্মা। জিনিউর সাথে সাথে সেখানে ফক্স ডিমনও আসে আর তাদের উপরে এমন একটা জাদু করে দেয় যাতে তারা দেখতে পায় এটা মিংলির ছোট ভাই। তারা দুজন যখন তাদের কাছে আসে তখন মাদার ইন ল জিনিউকে দেখে অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি কিভাবে বেঁচে আছো, আমি তো নিজের চোখে তোমাকে মরতে দেখেছি, এটা অসম্ভব। তখন মিংলির ছোট ভাই তার মাকে বলে চেহারা দেখতে একরকম হলেই তারা এক হয়ে যায় না, এটা জিনিউর বোন। এটা শুনে সে তাদেরকে বলে আমি ভুল করতেই পারি না, এটা জিনিউ। তখন জিনিউ তাকে বলে আপনি এখানে আসার আনন্দে আমি তো শুধুমাত্র আপনাকে ওয়েলকাম জানাতে এসেছি এবং আপনাকে এই বিশেষ চাটি খাওয়ানোর জন্য এসেছি। মাদার ইন ল যখন সেই চাটি নিতে যায় তখন সে ইচ্ছা করেই তার গায়ে সেই চা ফেলে দেয় এবং এমন ভাব করতে থাকে যেন সে এটা ইচ্ছা করে করেইনি বরং ভুলবশত হয়ে গিয়েছে। এরপর সে তাকে বলে চলুন আপনার কাপড় নোংরা হয়ে গিয়েছে, ভেতরে গিয়ে এটা চেঞ্জ করে আসি। তারা দুজন যখন ভেতরে ছিল তখন মাদার ইন ল তার উপরে রেগে যায় আর তাকে বলে আমি জানি তুমি কে, তাই আমার সামনে বেশি নাটক করার চেষ্টা করো না, তুমি অতিরিক্ত চালাক হওয়ার চেষ্টা করছো, আমি জানি যে তুমি জিনিউর বোন নও। ঠিক তখনই আড়াল থেকে ফক্স ডিমন তার উপর
উপর একটা জাদু করে এবং তার 9টি লেজ বেরিয়ে আসে। আর জিনিও তাকে বলতে শুরু করে, আপনি ঠিকই ধরেছেন, আমি জিনিও বা তার বোন নই, কিন্তু আমি একটা অন্য কিছুই। তার এরকম ফক্স ডিমনের রূপ দেখে মাদার ইন ল তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে ঘন্টাটি বাজাতে বাজাতে চিৎকার করতে থাকে আর বলতে থাকে এখানে ডিমন আছে। একটু পরেই আমরা দেখতে পাই জিনুকে বাহিরে নিয়ে আসা হয়েছে। এদিকে মাদার ইন ল কুকুরের রক্ত নিয়ে এসেছে। কুকুরের রক্ত দেখে ফক্স ডিমনরা অনেক বেশি ভয় পায়। এই রক্ত যদি ফক্স ডিমনের গায়ে ছড়িয়ে দেওয়া হয় তাহলে তার আসল রূপ বাহিরে বেরিয়ে আসবে। এটা শুনে মিংলির ছোট ভাইয়ের বেশে থাকা ফক্স ডিমন তাদেরকে বলে, এই ভালো কাজটা আমি করতে চাই। এটা বলে সে তার গায়ে সেই রক্তটি ছিটিয়ে দেয়, কিন্তু এটার কোনো আসরই তার উপরে হয় না। যেটা দেখে মাদার ইন ল তাদেরকে বলতে থাকে এইটুকুনি দিয়ে কিছুই হবে না, পুরো রক্তই তার গায়ে ঢেলে দেওয়া হোক। এটা শুনে সে তাকে বলে, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এরপরে যখন সে ওই রক্তের গামলা নিয়ে তার দিকে যাচ্ছিল তখন জিনিও তাকে বলে, তুমি এটা কি করছো, তুমি কেন এটা করছো, তুমি তো বলেছিলে তুমি আমাকে সাহায্য করবে। সে যখন তার কাছাকাছি এসে যায় তখন সে জিনিওর গায়ে ব্লাড না ঢেলে সেই ব্লাডগুলো তাদের গায়ে ছিটিয়ে দেয়, যার কারণে মিংলি অনেক রেগে যায় আর তার মাকে বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন, আপনি জিনিওকে ফক্স ডিমন প্রমাণ করার চক্করে আমাদেরকে বিপদে ফেলছেন, আপনি শুধু শুধু কেন আমাদেরকে হয়রানি করছেন। তার এরকম চিৎকার চেঁচামেচি দেখে উপপত্নী মাদার ইন লকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং মিংলি তাকে বলে, চলো আমি তোমাকে রুম অব্দি পৌঁছে দিচ্ছি। এটা বলতে বলতে সে জিনিওর হাত ধরে, যেটা দেখে ফক্স ডিমন তো অবশ্যই রেগে যায় এবং সে তার হাত ছাড়িয়ে নেয় আর এমন ভাবে তার হাতটা ধরে রাখে যেন হাতটা ভেঙে যাচ্ছে। সেজন্য মিংলি তাকে বলে সে যেন তার হাত দ্রুত ছেড়ে দেয়, সে খুব ব্যথা পাচ্ছে। তখন সে তার হাত ছেড়ে দেয় আর তাকে বলে, এরপর থেকে আপনি তার হাত ধরবেন না। এটা শুনে মিংলিও রেগে যায় আর তাকে বলে, তোমার একথা বলার সাহস কি করে হলো। তখন সে তাকে বলে, আপনার বিয়ে হয়ে গিয়েছে আর আপনার একটি স্ত্রীও রয়েছে, তাই অন্য মেয়ের হাত ধরা আমি একদমই বরদাস্ত করব না। এখন তাদের তর্ক দেখে জিনিও তাদেরকে বলে, অনেক হয়েছে, এবার তোমরা থামো, আমি রুমে যেতে চাই। এটা বলে যখন সে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সিঁড়ির উপর থেকে সে পড়ে যাচ্ছিল আর দ্রুত এসে ফক্স ডিমন তাকে ধরে ফেলে। পেছন থেকে মিংলি এটা দেখে তো অনেক বেশি রেগে যায়। এদিকে ফক্স ডিমন তাকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। রুমের ভেতরে গিয়ে ফক্স ডিমন জিনিওর পায়ে লাগা আঘাতটা ঠিক করার চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে মিংলি চলে আসে আর চিৎকার করে বলতে থাকে, তোমরা এখানে কি করছো। সে যখন তাদেরকে উল্টোপাল্টা কথা বলছিল তখন ফক্স ডিমন বলে, তুমি কি আমাদের উপরে দখলদারি করতে চাইছো। এটা শোনার সাথে সাথে সে যখন তাদেরকে থাপ্পড় মারতে চায় তখন ফক্স ডিমন তার উপরে একটা জাদু করে দেয় আর তাকে বলে, এবার নিজেকে থাপ্পড় মারো। যার কারণে মিংজি এবার নিজেকেই চড় মারে এবং তার মুখ দিয়েও রক্ত বেরিয়ে আসতে থাকে। তখন ফক্স ডিমন তাকে সেখান থেকে চলে যেতে বলায় সে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপরে ফক্স ডিমন জিনিওর মুচকে যাওয়া পাটা ঠিক করে ফেলে, যেটা দেখে জিনুতে অনেক বেশি খুশি হয়ে যায়। এখন জিনু সেখান থেকে চলে যেতে চাইলে ফক্স ডিমন তাকে আটকে ফেলে আর দুর্বল হওয়ার নাটক করতে করতে তাকে বলে, কুকুরের ব্লাড আমাকে সত্যি প্রভাবিত করেছে, আমার অনেকটাই অসুস্থ মনে হচ্ছে, চলো আমরা একটু ভালোবাসি। তার এরকম কথা শুনে জিনিও তাকে বলে, আপনি একদমই নাটক করবেন না, আমি জানি আপনি 100 বছর পুরনো ফক্স ডিমন, তাই সামান্য কুকুরের রক্তে আপনার কিছুই হবে না। পরের সিনে মাদার ইন লকে দেখি সে জাদু করছিল যাতে ফক্স ডিমন তার আসল রূপ প্রকাশ করে এবং আজকে রাতেই তার রহস্য ফাঁস হয়ে যায়। অন্যদিকে আমরা জিনুকে দেখি সে যখন রুমে ছিল তখন তার কাছে ফক্স ডিমন চলে আসে, সে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল, এদিকে বিদ্যুৎও চমকাচ্ছিল। তখন ফক্স ডিমনের সাথে থাকা তার দাস তাকে বলে, আপনি প্লিজ তাকে বাঁচান, তার উপরে এমন একটা জাদু করা হয়েছে যার কারণে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে, এমনকি সে অনেক বড় বিপদেও পড়তে পারে। তার এরকম কথা শুনে জিনিও তাকে দরজা বন্ধ করতে বলে এবং তাকে বসিয়ে পানি খাইয়ে দেয় আর তাদেরকে জিজ্ঞাসা করে কি করলে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তখন তার দাস তাকে বলে, আপনার কাছে যে কোরটা রয়েছে সেই কোরটাকে ফিরিয়ে দিলে সে সুস্থ হয়ে উঠবে। তখন জিনিও তাকে বলে, ঠিক আছে আমি চেষ্টা করব তার কোরটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তুমি এখন বাহিরে চলে যাও। এটা শোনার সাথে সাথে সে বাহিরে চলে যায় আর জিনিও তার পোশাক খুলতে শুরু করে, কিন্তু ফক্স ডিমন তাকে বাধা দেয় আর তাকে বলে, আমি আমার কোর কখনোই ফিরিয়ে নিব না, এটা সব সময় তোমার কাছেই থাকবে, আমি চাই তুমি সারা জীবন আমার কাছে থাকো এবং বেঁচে থাকো, আমি সব সময় তোমার কাছেই থাকবো এবং তোমাকে সাহায্য করব। এটা বলে সে কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো হচ্ছিল আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সে তার আসল রূপে চলে আসে। অন্যদিকে আমরা মাদার ইন লকে দেখি সে তার হাতে সেই ঘন্টা এবং সৈন্যদেরকে নিয়ে সুজিনীয় রুমের দিকে আসছিল যাতে সে তাকে আসল রূপে হাতে নাতে ধরতে পারে।
এপিসোড 2 এর শুরুতেই আমরা দেখতে পাই ফক্স ডিমন তার আসল রূপে চলে এসেছিল, আর অন্যদিকে মাদার ইন ল সেই ঘন্টাটা নিয়ে রুমের ভেতরে চলে এসেছিল এবং চিৎকার করে বলছিল এখানেই রয়েছে সেই ফক্স ডিমন। জিনিও তাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন, আর ফক্স ডিমনই বা কোথায় থেকে আসবে, কিন্তু মাদার ইন ল তার কোনো কথাই শুনছিল না এবং অবশেষে সে ওখানে ফক্স ডিমনকে খুঁজে পেয়ে যায়। কিন্তু জিনিও তাকে বলে এটা কোনো শিয়াল নয়, বরং এটা একটি কুকুর, আমি তাকে দত্তক নিয়েছি। এরপর জিনিও ফক্স ডিমনকে বলে সে যেন তাকে ঘুরে দেখায়, কিন্তু ফক্স ডিমন তার কথা শুনতে চাইছিল না। তখন জিনিও তাকে ইশারায় বলে যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার কথা শোনো। এরপর জিনিও তাকে জোরে জোরে চিৎকার করতে বলে, তার লেজ নড়াতে বলে এবং তাকে ঘুরে ঘুরে দেখাতে বলে, যাতে তাদের বিশ্বাস হয়ে যায় যে এটা আসলে একটা কুকুর। এখন বাধ্য হয়ে ফক্স ডিমনের এই সব কথা শুনতে হয়, কিন্তু এত কিছু দেখার পরেও মাদার ইন ল এর কোনো কিছু বিশ্বাস হয় না, আর সে তাকে বলতে থাকে আমি আমার সম্পূর্ণ শক্তির প্রয়োগ করিনি, তাই এখনই এই ছোট শিয়ালকে এখান থেকে নিয়ে চলো। এটা শুনে জিনিও একটু রেগে যায় আর তাদেরকে বলে কার এত বড় সাহস যে তাকে এখান থেকে নিয়ে যাবে। ঠিক তখনই সেখানে মিংলি চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, তারা সবাই এখানে কি করছে। তাকে দেখেই জিনিও কান্না করতে শুরু করে আর তাকে বলতে থাকে দেখুন না, আমার দত্তক নেওয়া কুকুরের বাচ্চাটাকে তারা নিয়ে যেতে চায়, আর তারা বলছে এটা নাকি কোনো ফক্স ডিমন। তার এরকম কথা শুনে মিংলি আবার তার মায়ের সাথে রাগারাগি করে এবং তার সেই ঘন্টাটাও মাটিতে ফেলে দেয়, যার কারণে তার মাও তাকে চড় মারে এবং তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি সবসময় আমার কাছে বাধা সৃষ্টি করো। এটা দেখে জিনিও তো মিংলিকে আগলাতে থাকে আর তাকে বলে দেখো না কিভাবে তোমাকে মেরেছে। তার এরকমটা দেখে মাদার ইন ল এর জিনিওর উপরেও রাগ হয় এবং সে তাকেও চড় মারতে যায়, কিন্তু মিংলি তার হাত ধরে ফেলে এবং সৈন্যদেরকে আদেশ করে তাকে বন্দি করার জন্য, যাতে সে নিজের ভুল বুঝতে পারে। এরপর তারা দুজন বসে বসে কথা বলছিল, তখন জিনিও তাকে বলে আমার জন্য আপনার এত কিছু সহ্য করতে হলো। মিংলি তাকে বলে কোনো বিষয় না। এটা বলে যখন সে তার হাত ধরতে যাচ্ছিল ঠিক তখনই ফক্স ডিমন এসে তাকে বাধা দিতে থাকে এবং সে মিংলির সাথে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখন মিংলি তাকে বলে আরে এটা ছোট বাচ্চা হলেও অনেক শয়তানি করছে। তখন মিংলি তাকে বলে এটা তো আমার কুকুর, আর মানুষের থেকে কুকুরই অনেক বেটার তাই না। তখন সেও তাকে বলে তুমি ঠিকই বলেছো, কুকুরটা এখানে থাকলে তুমিও সুরক্ষিত থাকবে। এরপর জিনিও মিংলিকে তার রুমে গিয়ে আরাম করতে বলে আর সে তার কুকুরের বাচ্চাটিকে গোসল করানোর জন্য নিয়ে যায়। গোসল করানো শেষ হলে সে যখন তোয়ালে নিতে যায় ঠিক তখনই ফক্স ডিমন আবারও মানুষের রূপে রূপান্তরিত হয় এবং জিনিওর শরীরে কিছুটা পানি ছিটা দেয় এবং তাকে বলে তুমি তো আমার সাথেই গোসল করতে চেয়েছিলে, তাহলে এখন কি তুমি গোসল করবে না। তখন জিনিও তাকে বলে এটা তো আমি মজা করে বলেছিলাম, তাই বলে কি এটা সত্যি করব নাকি আমি, আর আমি যাকে বলেছিলাম সে তো ছোট্ট একটা শিয়ালের বাচ্চা ছিল, সে আর তুমি একদমই আলাদা। এটা বলে যখন সে চলে যেতে চাইছিল তখন ফক্স ডিমন তাকে আটকায় আর তাকে বলে যখন তুমি একথা বলেছিলে তখন এটা তো তোমাকে করতেই হবে, কিন্তু জিনিও এটাতে কিছুতেই রাজি হচ্ছিল না। তখন ফক্স ডিমন তাকে বলে ঠিক আছে তাহলে তোমাকে আমার সাথে অন্য কিছু করতে হবে। রাতে যখন জিনিও ঘুমিয়েছিল তখন ফক্স ডিমন তার দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে একা থাকবো। অন্যদিকে বন্দি অবস্থায় মাদার ইন লকে দেখি তার কাছে জিনিওর ভূত এসেছিল এবং তাকে বলছিল আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কফিনের ভেতরে একা একা আমার খুব ভয় লাগছে, এখানে খুবই অন্ধকার, কেউ কি এখানে আছো, আমাকে বাঁচাও। মিংলি এবং মাদার ইন ল আমাকে মেরে ফেলেছে, তাহলে তাদেরকেও তো মরতে হবে তাই না। এসব কিছু দেখে মাদার ইন ল তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে মিংলি এবং তার ওয়াইফ চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে সে এভাবে চিৎকার কেন করছে, তার কি হয়েছে। তখন মাদার ইন ল তাকে বলে সে এখানে চলে এসেছে, সে আমাদের কাউকেই ছাড়বে না, সে আমাকে বলেছে আমি তাকে মেরে ফেলেছি। এখন তার এরকম পাগলামো দেখে মিংলির ওয়াইফ তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বলতে থাকে যদি সে এভাবেই চিৎকার চেঁচামেচি করে সবকিছু বলতে থাকে তাহলে আমরা তো ধরা খেয়ে যাব, আমরা যে জিনিও এবং তার ফ্যামিলিকে মেরে ফেলেছি একথা সবাই জানতে পারবে। মাদার ইন ল এর কিছু একটা করতে হবে, একটা কাজ করা যাক, তাকেও কফিনে ভরে ফক্স ডিমনের কাছে পাঠিয়ে দেওয়া হোক, তাহলে সব ঝামেলা চুকে যাবে। তার কথা শুনে মিংলি তার মাকে কফিনে ভরে সেই ফক্স ডিমনের কাছে পাঠিয়ে দেয়। রাস্তার মাঝখানে ফক্স ডিমন এবং জিনিও চলে আসে। ফক্স ডিমনের জাদুর কারণে প্রহরীরা তার বসে চলে আসে এবং সেখান থেকে চলে যায়। তারা যখন কফিনের ঢাকনা খোলে তখন মাদার ইন ল তাদেরকে দেখে চিৎকার করে বলতে থাকে আমার ছেলে, আমাকে বাঁচিয়ে নাও। তখন সে তাকে বলে আমি আপনার ছেলে নয়, আমি ফক্স ডিমন, আপনার ছেলে তো অনেক আগেই মারা গিয়েছে। যেটা শোনার পর মাদার ইন ল অনেক বেশি ঘাবড়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে এটা হতেই পারে না। তখন জিনিও তাকে বলে তোমার ছোট ছেলেকে তো তোমার বড় ছেলের বউ অনেক আগেই বিষ দিয়ে মেরে ফেলেছে। তাদের এরকম কথা শুনে মাদার ইন ল তাদেরকে চিৎকার করে বলতে থাকে তোমরা আমাকে মিথ্যা কথা বলছো, এই সব কথা সম্পূর্ণই মিথ্যা। তখন জিনিও তাকে বলে যেহেতু তুমি মারাই যাবে তাই আমি তোমাকে সকল সত্য ঘটনা খুলে বললাম, আর তুমি একবার তোমার পুরনো দিনের কথা মনে করে দেখো তোমরা আমার সাথে কত
বড় অন্যায় করেছিলে। তার কথা বলা শেষ হয়ে গেলে শিয়াল ডিমন মাদার ইন লকে জীবিতই দাফন করে দেয়। পরের দিন মিংলিকে দেখি তারা সবাই তার মায়ের মৃত্যুর জন্য শোক পালন করছিল। তখন মিংলির ছোট ভাইয়ের বেঁচে থাকা শিয়াল ডিমন তাকে বলে হঠাৎ করে মায়ের মৃত্যু কিভাবে হতে পারে, কিন্তু মিংলি তার এই কথায় প্রতিবাদ জানায় এবং তাকে চুপ করানোর জন্য বেশ কিছু কথাও বলে। একটু পরে সেখানে জিনিও চলে আসে এবং সবার মতো সেও মাদার ইন ল এর ফলকের সামনে গিয়ে তার জন্য শান্তি কামনা করতে থাকে আর মনে মনে বলতে থাকে সবে তো একটা প্রতিশোধ নেওয়া শেষ হলো, এরপর দেখো আরো কি হয়। কিছুদিন পরে আমরা দেখতে পাই উপপত্নী গহনা কেনার জন্য একটি দোকানে গিয়েছে। সেখানে সকল গহনার মধ্যে একটি সেরা গহনা ছিল, সেটা হলো একটি মাথার তাজ। এই ফিনিক্স ক্রাউনটার ব্যাপারে সে অনেক বেশি শুনেছিল এবং এটা নেওয়ার ইচ্ছা তার অনেক দিন ধরেই ছিল। সে তাদের সবাইকে বলতে থাকে যেহেতু রাজমাতা মারা গিয়েছে তাই এটার উপর এখন আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। সে যখন এই তাজের ব্যাপারে দোকানদারকে জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে যে ওই তাজটা অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। তখন সে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে এখানে এত বড় লোক কে যে ফিনিক্স ক্রাউন কিনে নিয়েছে। তখনই সেখানে সে ক্রাউন পরে জিনিও চলে আসে, যেটা দেখে উপপত্নী অনেক বেশি রেগে যায়। কিন্তু আশেপাশের সবাই তাকে দেখে প্রশংসা করতে থাকে কারণ এই মুটুকটা পরে তাকে রাজকুমারীর মতো দেখাচ্ছে। কিন্তু উপপত্নীর তো এসব কিছু শুনে অনেক বেশি রাগ হয় আর সে তাকে বলতে থাকে তোমার সাহস কি করে হলো এই মুটুকটা পরার, তুচ্ছ গ্রাম থেকে আসা একটা ফকিন্নি মেয়ের এত সাহস কিভাবে হয়। তখন জিনিও তাকে বলে এই মুটুকটা আমি টাকা দিয়ে কিনেছি আর যে জিনিসটা আমি টাকা দিয়ে কিনেছি সেই জিনিসটা আমি কেন পরবো না। তখন উপপত্নী তাকে চুরির অপবাদও দিতে থাকে। তখন সে তাকে বলে এই জিনিসটা আমি টাকা দিয়ে কিনেছি, যদি তোমার সাহস থাকে তাহলে দ্বিগুণ দাম দিয়ে তুমি এটা কিনে নাও। এরকম কথা শুনে উপপত্নী আবার দোকানদারকে বলে সে এটার দ্বিগুণ দাম দিয়ে কিনে নিতে চায়, কিন্তু তখন দোকানদার তাকে জানায় সে অলরেডি এটা 3 গুণ বেশি দাম দিয়ে কিনে নিয়েছে, তাহলে আমি আপনাকে এটা 2 গুণ বেশি দাম দিয়ে কিভাবে দিতে পারি। তার এরকম কথা শুনে উপপত্নী এবার চিন্তায় পড়ে যায় কারণ তার কাছে এত টাকা তো ছিলই না যে সে এটা কিনে নিতে পারবে, তাও আবার 3 গুণের ওপরে দাম দিয়ে। কিন্তু সে তো হেরে যাওয়ার পাত্রী নয়, তাই সে বলতে থাকে যেহেতু এই সব কিছু তাদেরই তাই সে এটা তাকে দান করে দিল। এটা শুনে জিনিও তাকে বলে তুমি আমাকে কি দান করবে, তুমি তো নিজেই ধার দেনার মধ্যে ডুবে আছো। তার এরকম কথা শুনে উপপত্নী অনেকটাই অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কিসের ধার দেনার কথা বলছে। তাদের কোনো ধার দেনা নেই, বরং এই দোকানটাও তাদেরই। তখন দোকানদার একটি খাতা নিয়ে আসে এবং তাকে দেখায় সেখানে সকল হিসাব রয়েছে। সে তাকে জানায় এতদিন সে আর তার পরিবার যা কেনাকাটা করেছে তা এই খাতায় লেখা রয়েছে আর সেগুলো টাকা এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি। এছাড়াও সে আরো কিছু জানতে পারে যে দোকানকে সে এতক্ষণ ধরে নিজেদের দোকান বলে দাবি করছিল সে দোকান আসলে তার নয়। এসব কিছু জানার পর সে তো আরো বেশি রেগে যায়। ঠিক তখনই সেখানে মিংলি চলে আসে। তাকে দেখার সাথে সাথে উপপত্নী তাকে প্রশ্ন করতে শুরু করে যে তার দোকান কিভাবে অন্যের হয়ে গেল। তখন মিংলি তাকে বলে তুমি বেশি ঝামেলা করো না, কারণ এই দোকান সর্বপ্রথম তাদেরই ছিল। তার এই কথা শুনে উপপত্নী অনেকটাই অবাক হয়ে যায় এবং তাকে প্রশ্ন করতে থাকে কিন্তু তুমি তো আমাকে বিয়ের আগে বলেছিলে এই দোকান এবং সম্পত্তি সব তোমার, আর এরপরে তুমি এগুলো আমার নামে করে দিয়েছিলে, তাহলে এখন তুমি এই কথা কিভাবে বলছো? তাহলে কি তুমি তখন আমার সাথে মিথ্যা কথা বলেছিলে? তখন সে তাকে জানায় এই সবগুলো দোকান জিনিও এবং তার ফ্যামিলি ছিল, যেহেতু তার সাথে আমার বিয়ে হয়েছিল তাই স্বাভাবিকভাবে এই সব কিছু এখন আমারই। তার এরকম কথা শোনার পরে উপপত্নী বুঝতে পারে যে সে আসলে কত বড় ধোঁকা খেয়েছে। সেজন্য সে তাকে কিছু বলতে যাবে তার আগেই মিংলি তাকে একটা চর বসিয়ে দেয়। এরপরেও যখন উপপত্নী তার সাথে তর্ক করার চেষ্টা করে তখন সে তাকে চুপ করানোর জন্য অনেক চেঁচামেচি করতে থাকে, যেটা দেখে জিনিও তাকে শান্ত হতে বলে এবং তাকে একটি জেট দিয়ে বলে এই মূল্যবান জেটটি আমি আপনার জন্য নিয়ে এসেছি, কারণ আপনার মতো পুরুষই এটার যোগ্য। এটা বলে সে তাকে ওটা পরিয়ে দেয়, যেটা দেখে সে তো অনেকটাই খুশি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায় আর বলে তুমি আমার কত খেয়াল রাখো, আর এখানে কিছু মেয়ে রয়েছে যে আমার কোনো খেয়ালই রাখে না। আসলে সে এটা তার স্ত্রীকে ইঙ্গিত করেই বলছিল। এবার জিনিও সেখান থেকে চলে যেতে চাইলে সে তাকে আটকায় আর বলে তোমার এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং প্রহরীদেরকে ডেকে তার নিজের বউকে বাহিরে বের করে দেয় এবং জিনিওকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। তারা দুজনেই বেশ অনেকটা ড্রিঙ্কস করে ফেলে, যার কারণে মিংলি তো অনেকটাই আয়ত্তের বাহিরে চলে গিয়েছিল। এদিকে জিনিও যখন বুঝতে পারে সেও মাতাল হয়ে যাচ্ছে ঠিক তখন সে ওখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু মিংলি তাকে আটকায় আর সেখানে বসিয়ে তাকে বলতে থাকে আমরা তো এখনো পর্যন্ত কোনো সময়ই কাটাইনি আর তুমি এখনই এখান থেকে চলে যাওয়ার কথা বলছো। মিংলি তাকে জোর করে আরো ড্রিঙ্কস খাওয়াতে চাইছিল, কিন্তু জিনিও সেটা পান করতে চাইছিল না। ঠিক তখনই সেখানে ফক্স ডিমন চলে আসে, মানে মিংলি তো তার ছোট ভাইকে সামনে দেখতে পাচ্ছিল, তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, কিন্তু সে তো আরামসে সেই ড্রিঙ্কসটা পান করে আর তাকে বলে আমি তো পাশে দিয়ে যাচ্ছিলাম, এখন কি আমি এখানেও আসতে পারবো না নাকি। এখন ফক্স ডিমন তো সে
সেখানেই বসে পড়ে। আর এদিকে জিনিওর হাত থেকে একটা ড্রিঙ্কসের গ্লাস পড়ে যায়, যেটা দেখে মিংলি রুমাল দিয়ে তার হাত মুছতে থাকে। অবশ্যই এই দৃশ্যটা দেখে ফক্স টিমনের একটুও ভালো লাগে না, আর সে তাকে বলে তার থেকে দূরে থাকতে, কিন্তু তার ভাই তাকে বলে আমি তো এখানেই থাকবো, দেখি তুমি কি করতে পারো। এটা বলেই সে চেয়ারের উপরে বসে পড়ে, আর এরপরেই সে জিনিওকে বিয়ের জন্য প্রপোজ করে, যেটা দেখে ফক্স টিমনের একটুও ভালো লাগে না, আর সেও জিনিওকে বিয়ের জন্য প্রপোজ করে বসে। জিনিও তখন মিংলিকে বলে তুমি তো বিবাহিত আর তোমার ছোট ভাই আনম্যারিড, তাই আমার মনে হয় তাকে বিয়ে করাই সবচেয়ে বেশি ভালো হবে। তার এরকম কথা শুনে মিংলি অনেকটাই রেগে যায় আর তাকে বলতে থাকে তুমি আমার ভাইকে চেনো না, সে 1 নম্বরের মাতাল এবং বিভিন্ন মেয়েদের সাথে তার সম্পর্ক রয়েছে, সে তোমাকে কখনোই সুখে রাখবে না। এটা বলে সে তার জন্য বিয়ের পোশাক এনে তার সামনে রাখে আর তাকে বলে সে যেন তাকেই বিয়ে করে। এখন বিয়ের পোশাকটি অনেক সুন্দর ছিল, যেটা দেখে জিনিওর অনেক পছন্দ হয়ে যায়, আর সে যখন হাত বাড়িয়ে সে পোশাকটি ধরতেই যাবে ঠিক তখনই মিংলি তার হাত ধরে ফেলে। সে পেছন দিয়ে তার কোমরেও হাত রাখতেই যাচ্ছিল, কিন্তু ফক্স টিমন তার জাদু দিয়ে মিংলির পা মুচকে দেয়, যেটা দেখে জিনিও দ্রুত ডাক্তারকে ডেকে তাকে দিয়ে পাঠায়। এরপরে ফক্স টিমন সে বিয়ের পোশাকে আগুন ধরিয়ে দেয় এবং তাকে বলে তুমি শুধু আমার দেওয়া উপহার নিবে। এরপরে সে তাকে একটা বাঁশি গিফট করে, যেটা দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে দেখতে পাই জিনিও তার রুমে বসে হেয়ারপিন সিলেক্ট করছিল, ঠিক তখনই সেখানে শিয়াল ডিমন চলে আসে। তাকে দেখে সে তাকে জিজ্ঞেস করতে থাকে কোন হেয়ারপিনটা তাকে সুন্দর লাগবে। তখন সে তাকে বলে তুমি যে কোনোটা পরলেই তোমাকে অনেক সুন্দর লাগবে। এরপরে সে তাকে প্রশ্ন করে মিংলির ব্যাপারে তুমি কি ভাবছো, তাকে তুমি কি মনে করো। তখন জিনিও তাকে বলে সে তো 1 নম্বরের মিথ্যাবাদী আর ঠকবাজ। এটা শুনে শিয়াল ডিমন তাকে বলে তাহলে তো তোমার তার উপর সবসময় নজর রাখা উচিত, কি জানি কখন সে কি করে বসে। অন্যদিকে মিংলিকে দেখি সে যখন জিনিও দরজার সামনে আসে আর তাদের কথা শুনতে পায়, তখন সে তো তার ভাইয়ের উপরে অনেক বেশি রেগে যায় আর ভেতরে গিয়ে তার উপরে অনেক চেঁচামেচি করতে শুরু করে। তার উল্টোপাল্টা কথা শুনে এবার শিয়াল ডিমনের তো অনেক বেশি রাগ হয় আর সে তার গলা চেপে ধরে। মুহূর্তে সে নিঃশ্বাস না নিতে পেরে সেখানেই জ্ঞান হারায়। এরপরে শিয়াল ডিমন তার শক্তি দিয়ে তার জ্ঞান ফিরিয়ে দেয় এবং একটু আগে তার সাথে কি ঘটেছে এটাও সে ভুলে যায়, যার কারণে সে এটা বুঝতেই পারছিল না যে সে এখানে কিভাবে আসলো। এটা ভাবতে ভাবতে মিংলি সেখান থেকে চলে যায় আর শিয়াল ডিমন বলতে থাকে মনে তো হচ্ছে আমি তোমাকে মেরে ফেলি, কিন্তু কি করব, জিনিওর কারণে আমি এসব কিছু সহ্য করে নিচ্ছি। পরের সিনে মিংলিকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পাই। অন্যদিকে তার ওয়াইফও তার সুযোগ নিতে চাইছিল, যেহেতু সে মাতাল ছিল তাই সে তার সাথে রাত কাটায়। পরের সিনে আমরা জিনিওকে দেখি সে যখন দোকানে গিয়েছিল তখন সে হিসাবের খাতা খুলে বুঝতে পারে যে এই খাতাটি বদলে দেওয়া হয়েছে। ঠিক তখনই দুজন মুখোশধারী মানুষ এসে তাদের দুজনকে বন্দী বানিয়ে ফেলে। এই বিষয়টাকেও তো শিয়াল ডিমন অনেকটা এনজয় করছিল আর তারা দেখতে চাইছিল যে বিষয়টা আসলে শেষ পর্যন্ত কি ঘটে। কিছুক্ষণ পরে সেই ডাকাত দুজনের লিডার চলে আসে, সে এসেই তো তাদের দুজনের দিকে এগিয়ে যায় এবং শিয়াল ডিমনকে দেখে তার প্রশংসা করতে শুরু করে আর তাকে বলে তার মতো সুন্দর ছেলে সে আজ পর্যন্ত দেখেনি, আর সেই সাথে জিনিওকে সাইডে সরিয়ে দেয় আর শিয়াল ডিমনকে বলে তার সাথে একবারে থেকে যাওয়ার জন্য। সে তাকে নিয়ে এবং তার সৌন্দর্যকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, যেটার কারণে শিয়াল ডিমনের তো অনেক বেশি রাগ হয়, কিন্তু জিনিও এটা বুঝতে পেরে তাকে থামতে বলে এবং তাকে আরো কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে বলে। তখন শিয়াল ডিমন তাকে বলে তুমি তো জানো যে আমি আসলে কে, তাই না? এটা শুনে জিনিও তাকে বলে তুমি যেই হও না কেন কিছুক্ষণের জন্য অন্তত ধৈর্য ধরো। কিছুক্ষণের মধ্যে জিনিওকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় আর সেই লোকটি ফক্স ডিমনের সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং তাকে বলে আমরা ছাড়া এখন আর এখানে কেউ নেই। কিন্তু যখনই সে তার দিকে তাকায় তখন তো চমকে যায়, কারণ ফক্স ডিমন তার আসল রূপে চলে এসেছিল, যেটা দেখে লোকটি ভয় পেয়ে যায় এবং তার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং তাকে বলে আমাকে মাফ করে দাও, আমি তো শুধুমাত্র মিংলির ওয়াইফের আদেশেই এটা করেছি। সে আমাকে বলেছিল আমি যদি তোমাদেরকে মেরে ফেলতে পারি তাহলে সে আমাকে বড়লোক করে দিবে, দয়া করে আমাকে মেরে ফেলবেন না, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। এটা শুনে শিয়াল ডিমনও তাকে বলে ঠিক আছে, তাহলে এখন থেকে তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে। যেটা শুনে সে তো দ্রুতই রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ফক্স ডিমন অসুস্থ হয়ে পড়ে, যেটা দেখি জিনিও তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং তাকে রুমে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন ফক্স ডিমন তাকে বলে আমার কোর অর্ধেকটা তোমার কাছে রয়েছে, যার কারণে আমার শক্তি দুর্বল হয়ে পড়ছে। তার এরকম কথা শুনে জিনিও কৌশলে তাকে সেই ইনার কোরটা ফিরিয়ে দিতে চায়, কিন্তু ফক্স ডিমন এটা বুঝতে পেরে তাকে আটকে ফেলে আর কিছুতেই তার সেই কোরটা সে ফেরত নেয় না। সকালে তাদের দুজনের ঘুম ভাঙলে তারা দুজন আজকের জন্য একটা প্ল্যান তৈরি করে আর আমরা কিছুক্ষণ পর দেখতে পাই সেই লোকটি জিনিও এবং ফক্স ডিমনকে মৃত বানিয়ে মিংলির ওয়াইফের সামনে নিয়ে যায়, যেটা দেখে মিংলির ওয়াইফ তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে তাকে বাহবা দিতে থাকে। এবার তাদের প্ল্যান অনুযায়ী সেই লোকটি মিংলির ওয়াইফকে বলে আজকে তাদের সরাইখানায় একটি গেম হতে চলেছে, যে খেলায় তুমিও অংশগ্রহণ করতে পারো, আর এই খেলায় তুমি যদি
জিততে পারো তাহলে তুমি 3 গুণ বেশি টাকা পাবে। তার এরকম কথা শুনে তো মিংলির ওয়াইফ অনেকটাই লোভে পড়ে যায় আর সেও এই খেলাটা খেলার জন্য রাজি হয়ে যায়। একটু পরেই তাদের গেম শুরু হয়ে যায় আর জিনিউর কথা অনুযায়ী গেমের প্রথম 3 রাউন্ড তাকে জিতিয়ে দেওয়া হয়, যেটা দেখে মিংলির ওয়াইফের তো লোভ আরো বেশি বেড়ে যায় আর সে তার সম্পত্তি সহ টাকা পয়সা সবকিছুই এই গেমের পিছনে লাগিয়ে দেয়। কিন্তু এখনই শুরু হয় আসল খেলা। কিছুক্ষণের মধ্যে সে একে একে সবকিছু হারায়। পরের সিনে আমরা দেখতে পাই মিংলি যখন জানতে পারে যে সে জুয়া খেলে সবকিছু হারিয়েছে তখন সে তো তার উপরে অনেক বেশি রেগে যায়, কিন্তু তার ওয়াইফ এই সকল কথায় অস্বীকার যাচ্ছিল আর সে তাকে বলার চেষ্টা করছিল সে কখনোই জুয়া খেলেনি আর তার টাকা পয়সাও সে নষ্ট করেনি, বরং তার ছোট ভাই এবং জিনিও মিলে এটা করেছে। আসলে সে তাদের ঘাড়ের সব দোষ চাপিয়ে নিজেকে বাঁচাতে চাইছিল, কিন্তু তখনই সেখানে মিংলির ছোট ভাই এবং জিনিও চলে আসে, যাদেরকে দেখে মিংলির ওয়াইফ তো অনেকটাই অবাক হয়ে যায় আর সে বুঝতেই পারছিল না যে তারা তো কাল মারা গিয়েছিল, তাহলে আজকে কিভাবে তারা এভাবে জীবিত এখানে দাঁড়িয়ে থাকতে পারে। এখন জিনিও তো কান্নার অভিনয় করতে করতে মিংলিকে বলে সে গতকাল রাতে তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। তার এরকম কান্না দেখে পেছন থেকে ফক্স ডিমন তাকে ইশারা করে বলে তার এতটুকু কান্নাই হবে না, আরো বেশি করে কান্না করতে হবে, যার কারণে জিনিও এবার আরো জোরে জোরে কান্না করতে থাকে আর সে তাদেরকে বলতে থাকে গতকাল রাতে তার ওয়াইফ তাদেরকে মারার চেষ্টা করেছিল। তখন পেছন থেকে তার ছোট ভাইয়ের রূপে ফক্স ডিমনও তাকে বলতে থাকে গতকাল সে যার সাথে জুয়া খেলছিল সেই লোকটিকে দিয়ে সে তাদেরকে মারার চেষ্টা করেছিল, ভাগ্যে চড়ে তারা দুজন এখানে বেঁচে ফিরে এসেছে। তখনই মিংলির ওয়াইফ চিৎকার করে তাকে বলতে থাকে তারা দুজন তার ব্যাপারে মিথ্যা কথা বলছে, সে যেন কোনো কিছু স্বীকারই করতে চাইছিল না আর সে ওই জুয়া ক্লাবের সেই মেম্বারটিকেও অস্বীকার জানাচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই জুয়া ক্লাবের সেই মেম্বারের একজন কর্মচারী সেখানে চলে আসে আর তাদেরকে জানায় সেই জুয়া ক্লাবের মেম্বার মিংলির ওয়াইফের জন্য এটা পাঠিয়েছে, সে ওই গেমটি খেলে যা যা হেরেছে সে সবকিছু তাকে শোধ করতে হবে এবং এগুলো সেগুলোরই বিল। এখন এসব কিছু শোনার পরে মিংলির তো মাথা নষ্ট হয়ে যায় এবং সে অনেক বেশি রেগে যায় আর সেখানে থাকা কালো একটি পাথর দিয়ে সে তার ওয়াইফের মাথায় আঘাত করে আর তাকে বলে সে আজকেই তাকে ডিভোর্স দিয়ে দিবে, কারণ তার জন্য তার সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন এত কিছু শোনার পর সে তো তার স্বামীর কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। তখনই জিনিও তাকে টেনে তোলে আর তাকে বলে এই অবস্থায় তোমার এত কান্নাকাটি করা ঠিক নয়, তুমি এখন প্রেগনেন্ট, তাই তোমার সাবধানে থাকা উচিত। তার এরকম কথা শুনে সে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে আমি যে প্রেগনেন্ট এটা তুমি কিভাবে জানলে। তার এরকম কথা শুনে জিনিও তাকে বলে আমি তো অনেক কিছুই জানি। এরপর সে ইচ্ছা করে নিজে পেছনে পড়ে যাওয়ার অভিনয় করে আর মিংলিকে এটা বোঝায় যে তার ওয়াইফ তাকে ধাক্কা দিয়েছে, তাই সে চিৎকার করে বলতেই থাকে তুমি যদি আমাকে মেরেই ফেলতে চাও তাহলে এখনই মেরে ফেলো, বারবার এভাবে আমাকে আক্রমণ করার মানেটা কি। তার এরকম কথা শুনে মিংলির ওয়াইফ তো আরো বেশি রেগে যায় এবং তার কাছে রেগে এগিয়ে যেতে থাকলে মিংলি তাকে ধরে ফেলে এবং তার দাসদেরকে বলে তাকে বন্দি করে রাখতে। পরের সিনে জিনিওকে আয়নার সামনে বসে থাকতে দেখি, তখনই সেখানে মিংলি চলে আসে আর তাকে বলে আর কতদিন তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, এখন সময় এসে গিয়েছে, তুমি আমার কাছে চলে এসো। তার এরকম কথা শুনে জিনিও তাকে বলে আপনার ওয়াইফ এখন প্রেগনেন্ট, তাই আপনার উচিত তার কাছে কাছে থাকা। তখন মিংলি তাকে বলে তুমি চিন্তা করো না, তার বাচ্চা হয়ে গেলেই আমি তাকে ডিভোর্স দিয়ে দিব এবং তোমাকে বিয়ে করে ফেলবো আর আমার সমস্ত সম্পত্তিও আমি তোমার নামে করে দিব। তখন জিনিও তাকে বলে কিন্তু আমি অন্য আরেকজনের বাচ্চাকে মানুষ করতে পারবো না। এটা শুনে মিংলি তাকে বলে তাহলে কি তুমি আমার সাথে তোমার সন্তান চাও। এটা শুনে জিনিও তাকে বলে না, আমি এত তাড়াতাড়ি কোনো সন্তান চাই না, কারণ তাড়াতাড়ি সন্তান নিলে মেয়েরা বুড়ি হয়ে যায় আর আমি এত তাড়াতাড়ি বুড়ি হতে চাই না। তার এরকম কথা শুনে এবার মিংলি তাকে বলে যৌবন ধরে রাখা কোনো ব্যাপারই না, আমি এমন একটা ঔষধ বানাতে জানি যেটার কারণে তুমি সারা জীবন যৌবন ধরে রাখতে পারবে। আর এরপরেই সে তাকে জানায় একটি নবজাতক শিশুকে দিয়ে সে কিভাবে ঔষধ তৈরি করে, যেটা শোনার সাথে সাথে জিনিওর মনে পড়ে যায় তার বাচ্চার কথা আর আমাদেরকে অতীতের একটা ঘটনা দেখানো হয় যখন জিনিওর বাচ্চা মারা গিয়েছিল এবং তার কোল থেকে তার বাচ্চাকে কেড়ে নিয়ে কবর দেওয়া হয়েছিল আর সেই বাচ্চার মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হয়েছিল। কিন্তু আজকে মিংলির কথা শুনে জিনিও বুঝতে পারে যে সেই সময়ে আসলে তার কোনোই দোষ ছিল না, মিংলি নিজেই তার সন্তানকে হত্যা করেছিল এবং সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। এখন সিন চলে আসে বর্তমানে আর জিনিও মিংলিকে জিজ্ঞাসা করে আমার বোনেরও তো একটি বাচ্চা ছিল, তাহলে তার সাথেও কি আপনি এরকমটাই করেছিলেন। তার এরকম কথা শুনে মিংলি তাকে
বলে, তুমি তো দেখছি তোমার বোনের থেকে অনেক বেশি চালাক, তোমাদের দেখতে একই রকম হলে কি হবে, তুমি একদমই আলাদা। এটা বলে সে তাকে খাটের উপরে ফেলে দেয় এবং তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। আর তখনই সেখানে জিনিউকে বাঁচানোর জন্য ফক্স ডিমন তার আসল রূপে চলে আসে এবং সে তার শক্তি দিয়ে মিংলিকে মেরে ফেলার চেষ্টা করে আর তার গলা চেপে ধরে। ফক্স ডিমন তার উপরে অনেক বেশি রেগেছিল। ঠিক তখনই জিনিউ তাকে বলে, তুমি এক্ষুনি আমাকে একটি জায়গায় নিয়ে চলো। এরপরে তারা দুজন একটি জায়গায় যায়। এটা আসলে জিনিউর সেই বাচ্চার কবর ছিল। জিনিউ যখন কবর খুঁড়ে কফিনটি বের করে তখন সে দেখতে পায় সেখানে তার বাচ্চা নেই, যেটা দেখে সে বুঝতে পারে যে সে যেটা ভেবেছে সেটাই সঠিক। তার কারণে তার বাচ্চা মারা যায়নি, বরং তারা তার বাচ্চাকে ইউজ করেছে এবং সব দোষ জিনিউর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তার বাচ্চার এরকম নৃশংসভাবে মৃত্যুর কথা ভেবে সে তো অনেক বেশি কান্না করছিল। ঠিক তখনই ফক্স ডিমন তার শক্তি দিয়ে জিনিউ সেই মারা যাওয়ার বাচ্চার আত্মাকে ডেকে আনে আর জিনিউ সেই বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না তার বাচ্চা তাকে কি বলছে। তখন সে ফক্স ডিমনকে জিজ্ঞাসা করে সে যেন তাকে বুঝিয়ে দেয় তার বাচ্চা তাকে কি বলার চেষ্টা করছে। তখন ফক্স ডিমন তাকে সবকিছু খুলে বললে সেও তার ছেলেকে বলে, আমি অবশ্যই তোমার মৃত্যুর প্রতিশোধ নিব, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে, তুমি আবারও আমার পেটে আসবে এবং আমার সন্তান হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে। এরপরে ফক্স ডিমন সেই বাচ্চাটির আত্মাটিকে মুক্ত করে দেয়। বাড়ি ফিরে আসার পর জিনিউ তো অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে ফক্স ডিমন তার শক্তি দিয়ে তাকে ঠিক করার চেষ্টা করছিল। একটু পরে জিনিউ তার কাছে আসার চেষ্টা করে আর তাকে বলে, তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করো না। এবং এখানে তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। পরের দিন সকালবেলা যখন সে ড্রেসিং টেবিলের সামনে বসে তৈরি হচ্ছিল তখন সে ভেতরে একটা কাগজ দেখতে পায়, যেটাকে খুললে সেখানে একটি সুন্দর মেয়ের ছবি দেখতে পায় যার পাশে নাম লেখা ছিল বাইলি। যেটা দেখে জিনিউ এবার ফক্স ডিমনকে জিজ্ঞাসা করে, এই মেয়েটি তো তারই মতো দেখতে, তাহলে বাইলিটা কে? তখন ফক্স ডিমন তাকে জানায় এটা 100 বছর আগে তার প্রেমিকা ছিল। তখন জিনিউ তাকে জিজ্ঞাসা করে তাহলে এখন তার কি হয়েছে? তখন ফক্স ডিমন তাকে বলে সে যেহেতু সাধারণ একটা মানুষ ছিল তাই তার মৃত্যু অবধারিত, যার কারণে সে অনেক আগেই মারা গিয়েছে। এটা বলে সে তাকে ঘুম পাড়িয়ে দেয় আর মনে করতে থাকে বাইলির অতীতের কাহিনী। আসলে যেই দিন বাইলি দেখেছিল যে ফক্স ডিমন তার বাবা মাকে মেরে ফেলেছিল সেদিন আসলে সে যেমনটা দেখেছিল বিষয়টা তেমন ছিল না। আসলে বাইলির বাবা মায়ের উপরে দুষ্ট আত্মারা ভর করেছিল, যার কারণে তারা নিজেদের মেয়েকেই মারতে চাইছিল। ঠিক তখনই বাইলিকে বাঁচানোর জন্য সেদিন সেখানে ফক্স ডিমন চলে এসেছিল এবং কিছুক্ষণের জন্য তাদের ভেতর থেকে সেই দুষ্ট আত্মাকে সে তাড়িয়ে দিয়েছিল। আর সেই মুহূর্তেই তার বাবা মা তাকে অনুরোধ করতে থাকে সে যেন তাদেরকে মেরে ফেলে, নাইলে তারা কোনো এক সময় তার নিজের মেয়েকে মেরে ফেলবে। তারা ফক্স ডিমনকে অনেক অনুরোধ করতে থাকে, যার কারণে ফক্স ডিমন বাধ্য হয়ে তাদেরকে মেরে ফেলে। কিন্তু বাইলি তো শুধু এতটুকুই দেখেছিল যে ফক্স ডিমন তার বাবা মাকে মেরে ফেলছে, যার কারণে তার ভিতরে একটা ভুল ধারণা সৃষ্টি হয়, যার কারণে বাইলি শুধু আমাকে ঘৃণাই করে গিয়েছে, কখনো সে আমাকে ভালোবাসতে পারেনি। এখন আমরা বর্তমানে সিন দেখতে পাই ফক্স ডিমন সেই বাঁশিটি আবারও জিনিউর হাতে দেয়। এই বাঁশিটি আসলে 100 বছর আগে সে বাইলিকেও দিয়েছিল। এই বাঁশিটি ফক্স ডিমন তার নিজের হাড় দিয়ে তৈরি করেছিল আর বাইলিকে দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল যাতে তার আয়ু বৃদ্ধি পায়, কিন্তু এটা তো আর সম্ভব হয়নি। এখন গল্প বর্তমানে ফিরে আসে আর আমরা দেখতে পাই মিংলি জিনিউকে খুঁজে বেড়াচ্ছে আর তাকে দেখতে পাওয়ার সাথে সাথেই তাকে প্রশ্ন করতে শুরু করে সে তাকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু সে কোথায় ছিল এতক্ষণ। তারা দুজন সেখানে কথা বলছিল, ঠিক তখনই সেখানে মিংলির ওয়াইফ চলে আসে আর সে তাদেরকে বলে তোমার এভাবে আমার হাজবেন্ডকে কোথাও না বলে যাওয়াটা একদমই ঠিক হয়নি। তুমি জানো সে তোমাকে কত খুঁজেছে? কাল রাতে তার অনেক জ্বর ছিল আর জ্বরের মাথায় সে অনেক ভুলও বকছিল। এরপরে সে তার হাজবেন্ডকে বলে যেহেতু কিছুদিনের মধ্যেই তাদের বাচ্চা এই দুনিয়াতে আসতে চলেছে তাই সে প্রার্থনা করার জন্য মন্দিরে যেতে চায়। যেটা শোনার পর জিনিও বলে সে তার সাথে যাবে, কিন্তু সে তাকে বলে সে যেহেতু তার বাচ্চার জন্য প্রার্থনা করতে চায় তাই সে একাই সেখানে যাবে। আর এরকম কথা শুনে জিনিওর তো একটু সন্দেহ হয়। পরের সিনে আমরা সেই মন্দিরের দৃশ্য দেখতে পাই। মন্দিরের ভেতরে আসলে মিংলির ওয়াইফ একজন চাকরের সাথে প্রেম করছিল। আসলে এই ছেলেটির সাথে তার অনেকদিন ধরে অবৈধ সম্পর্ক রয়েছিল এবং তার পেটে যে বাচ্চাটি রয়েছে সেটাও এই ছেলেটির। আর এসব কিছু জিনিউ এবং ফক্স ডিমন বাহিরে থেকে দেখে ফেলে আর এসব কিছু দেখে জিনিউ তো একটু রেগে গিয়েছিল। ফক্স ডিমনও তাকে বলছিল তাদের কথা ভালোভাবে শুনতে, কিন্তু সে আর এসব কিছু শুনতে পারছিল না, যার কারণে সে বাহিরে বেরিয়ে আসে। এখন জিনিউ তো কায়দা করে সেখানে
মিংলিকেও নিয়ে এসেছিল যাতে আসল সত্যটা সে তাকে দেখাতে পারে। যার কারণে সে মিংলিকে বলে, চলো আমরা ইচ্ছা পূরণের গাছে ফিতা বাঁধি এবং নিজেদের মনের ইচ্ছাগুলো সেখানে প্রকাশ করি যাতে আমাদের ইচ্ছাগুলো দ্রুত পূরণ হয়ে যায়। গাছে ফিতা বাঁধতে বাঁধতে জিনিও তাকে বলে, আচ্ছা তুমি কি এখানে কোনো মেয়ে মানুষের আওয়াজ শুনতে পাচ্ছ না? এখানে তো সবাই প্রার্থনা করতে আসে, তাহলে এত জোরে জোরে কে হাসাহাসি করছে? তার এরকম কথা শুনে মিংলিও এখন অনেকটাই খেয়াল করতে শুরু করে আর সে বুঝতে পারে এটা তো আসলে তার ওয়াইফের গলার আওয়াজ, যেটা শুনে সে অনেকটাই রেগে যায় এবং তার ওয়াইফকে হাতে নাতে ধরার জন্য সেখানে যায়। কিন্তু রুমের দরজা খুলেই দেখতে পায় মিংলির ওয়াইফ সেখানে একাই বসে প্রার্থনা করছে এবং রুমের ভেতরে অন্য কেউ নেই। এখন মিংলির ওয়াইফও তাদেরকে দেখে বলে, তোমরা এখানে কেন এসেছো? এখানে তো শুধু আমার একার আসার কথা ছিল। তার এরকম কথা শুনে মিংলি তার উপরে রেগে যায় আর তাকে বলে, তুমি আমাকে সত্যি কথা বলো, তোমার সাথে এখানে কে ছিল? আমি যদি তাকে ধরতে পারি তাহলে তোমাদেরকে একসাথে শাস্তি দিব। তার এ ধরনের কথা শুনে তার ওয়াইফ তাকে বলে, আমি বুঝতে পেরেছি এসব কাজ জিনিও করেছে। সে আসলে আমাকে ফাঁসাতে চাইছে, সে আসলে মনে মনে চাইছে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিতে আর সে নিজে তোমার সাথে বিয়ে করতে। তার এরকম কথা শুনে জিনিও তাকে বলে, তাই নাকি? তাহলে আমি যদি সত্যটা প্রকাশ করতে পারি আর তোমার সেই প্রেমিককে ধরে আনতে পারি তাহলে তুমি কি করবে? এটা বলতেই ফক্স ডিমন সেখানে তার সেই প্রেমিককে ধরে নিয়ে আসে এবং সে তার ভাইকে বলে, এই ছেলেটা পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল। তাকে দেখার সাথে সাথেই মিংলির ওয়াইফ তাদেরকে বলে ওঠে সে এই ছেলেটাকে চেনেই না। তার এরকম কথা শুনে ছেলেটি যখন রেগে তাদেরকে কিছু একটা বলতেই যাচ্ছিল ঠিক তখনই তার মুখ দিয়ে রক্ত বের হয়ে সে সেখানেই মারা যায়, ঠিক যেভাবে মিংলির ছোট ভাই জিনিও রুমে গিয়ে মারা গিয়েছিল। এখন জিনিও সেই ছেলেটির কাছে গিয়ে তাকে পরীক্ষা করতে থাকে এবং তার গা থেকে একটি পারফিউমের গন্ধ পায়। যে গন্ধটা পাওয়ার সাথে সাথে সে সবাইকে জানায় এই ছেলের শরীর থেকে যে গন্ধটা বের হচ্ছে এই পারফিউমগুলো শুধুমাত্র বড় লোকেরাই কিনতে পারে, গরিবদের পক্ষে এই পারফিউম কেনা একদমই অসম্ভব। আর এই গন্ধের পারফিউমটা তো শুধুমাত্র আপনার ওয়াইফই ব্যবহার করে। তার এরকম কথা শুনে এবার মিংলির ওয়াইফ ঘাবড়ে যায় আর তাদেরকে বলতে থাকে এরকম পারফিউম তো আরো অন্যরাও ব্যবহার করতে পারে। সে আসলে কিছুতেই এসব কিছু স্বীকার করতে চাইছিল না। তখনই ফক্স ডিমন মিংলির ওয়াইফের একটি পোশাক দেখায় আর তাকে বলে এটা ওই ছেলের বেডরুম থেকে পাওয়া গিয়েছে, যেটা দেখে তো এবার মিংলি তার ওয়াইফের উপরে অনেকটাই রেগে যায় এবং তাকে সব সত্যি কথা স্বীকার করতে বলে, কারণ মিংলি ভালোভাবে জানতো যে এই পোশাকটা তার ওয়াইফেরই। তার এরকম কথা শুনে এবার তার ওয়াইফ অনেকটাই রেগে যায় আর চেঁচামেচি করে তাকে বলতে থাকে সে তো সব সময় তার সাথে অন্যায় করেছে, শুধু তাই নয় সে তো প্রতি ধাপে ধাপে তার অধিকার থেকেও তাকে বঞ্চিত করছে, এমনকি সে জিনিওর বোনের সাথেও রিলেশন তৈরি করতে চাইছে, তাই সে রেগে এইসব কিছু করেছিল। তবে সে যাই করুক না কেন এই বাচ্চা মিংলিরই। ঠিক তখনই জিনিও তার কাছে যায় এবং তাকে বলে সত্যি যদি এই বাচ্চাটা মিংলির হয়ে থাকে তাহলে তুমি মনে রেখো জিনিওর বাচ্চার সাথে যা হয়েছে তোমার বাচ্চার সাথেও সেম সেটাই হবে। যেটা শুনে এবার সে তো অনেকটাই ঘাবড়ে যায় এবং মিংলিকে বলতে থাকে এই বাচ্চা আসলে তার নয়, এটা তার প্রেমিকের বাচ্চা। এখন যেহেতু সেসব সত্যি কথা স্বীকার করে নিয়েছিল তাই মিংলি তাকে গ্রেপ্তার করিয়ে দেয়। পরের সিনে মিংলিকে দেখতে পাই সে বাড়িতে ফিরে গিয়েছিল এবং এই সব কিছুর কারণে সে অনেক বেশি রেগেছিল, যার কারণে সে আশেপাশের সবকিছু ভেঙে ফেলছিল। এভাবেই ভাঙতে ভাঙতে একটা সময় তার ওই ঘন্টার দিকে নজর পড়ে যেটা তার মা এনেছিল। সে যখন ওই ঘন্টাটি হাতে তুলে নেয় তখনই একটা অদ্ভুত আওয়াজ তার কানে ভেসে আসে আর তাকে বলতে শুরু করে তার বাড়িতে জিনিউর বোন সেজে যেই মেয়েটি রয়েছে সেটা আসলে জিনিউ নিজেই এবং তার সাথে থাকা তোমার ভাই রূপী ছেলেটা আসলে তোমার ভাই নয়, তারা দুজন মিলে আসলে তোমাকে ধোঁকা দিচ্ছে। এখন এসব কিছু শুনে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ফক্স ডিমন আর জিনিউকে দেখি তারা দুজন মিলে জিনিউর মা বাবার মৃত্যুবার্ষিকী পালন করছিল এবং এরপরেই তারা যখন বাড়িতে ফিরে আসে তখন হঠাৎ করেই ফক্স ডিমনের উপর আক্রমণ করা হয় এবং একটি ব্যারিয়ারের মধ্যে তাকে আটকে ফেলা হয়। জিনিউ যখন চারিদিকে তাকায় তখন সে বুঝতে পারে যে এখানে আসলে তাবিজ করা হয়েছে যার প্রভাব ফক্স ডিমনের উপর পড়ছে। জিনিউ যেহেতু এটা বুঝতে পেরেছিল তাই সে চাইছিল ফক্স ডিমনকে বাঁচাতে, কিন্তু তখনই সেখানে মিংলি সেই ঘন্টাটি বাজাতে বাজাতে আসছিল। সেই ঘন্টার আওয়াজ শুনে ফক্স ডিমনের অনেক কষ্ট হচ্ছিল। কাছে আসার পর মিংলি তার শক্তি দিয়ে ফক্স ডিমনকে আঘাত করে। তখনই ফক্স ডিমন বুঝে যায় যে আসলে এটা মিংলি নয়, তার ভেতরে অন্য কিছু রয়েছে, যার কারণে সে তার গলা চেপে ধরে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কে। আসলে মিংলির ভেতরে এখন একটা দুষ্ট আত্মা ছিল যার ব্যাপারে ফক্স ডিমন ভালোভাবেই জানতো। সে আত্মাটি তাকে বলে ওঠে 100 বছর আগে তুমি আমার দেহকে ধ্বংস করে ফেলতে পারলেও আমার আত্মাকে তুমি কিছুই করতে পারোনি, তাই আমি এখন আবারও ফিরে এসেছি আমার প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি 100 বছর আগে যা আমার সাথে করেছো তার মূল্য এখন তোমাকে দিতে হবে। এটা বলতেই ফক্স ডিমনের গায়ে বজ্রপাত হতে থাকে, যার কারণে
সে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তখন সেই দুষ্ট আত্মাটি তাকে বলে আজকে সেই দিন যখন বজ্রপাত এবং আগুনের মিলন ঘটে, আর এই দিনেই তোমার শক্তি অনেক দুর্বল থাকে, আর এই দুর্বলতার সুযোগ নিয়েই আমি তোমাকে মেরে ফেলবো। তার এরকম কথা শুনে জিনিও ফক্স টিমনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেই দুষ্ট আত্মা তার গলা চেপে ধরে, যেটা দেখে ফক্স টিমন অনেকটাই রেগে যায় এবং তাকে বলে সে যাতে জিনিউকে ছেড়ে দেয়। তার এরকম কথা শুনে ডিমন তাকে বলতে থাকে তুমি তো সেই আগের মতোই রোমান্টিক আছো। 100 বছর আগেও তুমি বাইলিকে বাঁচাতে গিয়ে সকল অভিশাপ নিজের কাঁধে নিয়েছিলে, আর এখনো তুমি তাই করবে। তার এরকম কথা শুনে ফক্স টিমন জিনিউকে বাঁচানোর জন্য তার কাছে এগিয়ে আসলে সেই ঘন্টাটা সে আবারও বাজাতে শুরু করে, যার কারণে ফক্স টিমন আরো বেশি দুর্বল হয়ে পড়তে থাকে। যেটা দেখে সে দাসদেরকে আদেশ করে তারা যেন ফক্স টিমনকে জলদি বন্দি বানিয়ে ফেলে। এবার বন্দি অবস্থায় সে জিনিউকে তার কাছে নিয়ে যায়। এখন মিংলির ভেতরে সেই ডিমনটা ছিল না, কিন্তু মিংলি তো জানতো যে জিনিউর বোনের আসল পরিচয় কি। এটা আসলে তার বোন নয়, বরং এটা নিজেই জিনিউ। তাই সে তাকে ধরে রেখে চিৎকার করে বলতে থাকে দেখো তোমার ফক্স টিমনের কি হাল আমি করেছি, তুমি আমাকে বলে দাও যে তুমি তার জন্য কি শাস্তি চাও। তখন জিনিউ তাকে বলে তুমি তাকে ছেড়ে দাও, তুমি প্রয়োজন হলে আমার সকল সম্পত্তি নিয়ে নাও। কিন্তু মিংলি তাকে বলে আমি শুধু সম্পত্তিই চাই না, আমি তোমাকেও চাই, আমি চাই তোমাকে বিয়ে করতে। তার এরকম কথা শুনে ফক্স টিমন অনেকটাই রেগে যায় এবং তার শক্তি দিয়ে তাকে কাছে টেনে আনে এবং সে মিংলির গলা চেপে ধরে। এবার মিংলি নিজেকে বাঁচানোর জন্য সেই ঘন্টাটা আবারও বাজাতে শুরু করে, যেটার কারণে ফক্স ডিমনের অনেক কষ্ট হচ্ছিল, আর সে মিংলির গলাও ছেড়ে দেয়। আর মিংলিও এবার জিনিউকে জড়িয়ে ধরে তাকে বলতে থাকে আমি তোমার সামনেই কাল তাকে বিয়ে করব, দেখি তুমি কি করতে পারো। পরের সিনে আমরা দেখতে পাই মিংলি সেই ঘন্টার আত্মার সাথে কথা বলছিল। সে তাকে বলছিল সে যেন খুব দ্রুতই ফক্স ডিমনকে মেরে ফেলে, কিন্তু তখনই সেই ডিমনিক আত্মা তাকে উত্তর দেয় সে তাকে মারতে পারবে না, কারণ তার কাছে একটি শক্তিশালী শরীর নেই, যার কারণে সবার প্রথমে আমরা জিনিউকে মারবো। জিনিউকে মারতে চাইলেই আমরা যা চাইছি ফক্স ডিমন সেটা দিয়ে দিবে। তারা তো নিজেদের মতো প্ল্যান তৈরি করে, কিন্তু তারা তো এটা জানতো না যে ফক্স ডিমন আগে থেকেই তার সেই কোরটি জিনিউকে দিয়ে দিয়েছে। আসলে সেই ডিমনটি চাইছিল ফক্স ডিমনের ভেতর থেকে তার কোর নিয়ে নিতে, কিন্তু সে তো জানতো না যে সেই কোরটা আসলে জিনিউর ভেতরে রয়েছে। এখন আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই মিংলি জিনিউকে জোর করে বিয়ে করে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল। ঠিক তখনই ফক্স ডিমন তাকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে, আর আমরা বুঝতে পারি যে এটা আসলে সেই ডিমনেরই কাজ। তারা আসলে প্ল্যান করে এই কাজটা করেছে যাতে জিনিউকে বাঁচানোর জন্য ফক্স ডিমন এখানে চলে আসে। ফক্স ডিমন এখানে আসতেই আমরা দেখতে পাই সেই ঘন্টাটি থেকে ডিমন বের হয়ে মিংলির শরীরে প্রবেশ করে। ঠিক তখনই জিনিউ ফক্স ডিমনকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, আর তার ভেতর থেকে একটা আলোর রোশনি বেরোতে থাকে, যেটা দেখে সেই ডিমন তো বুঝতে পেরে যায় যে আসলে ফক্স ডিমনের কোর সেই মেয়ের ভেতরেই রয়েছে, যার কারণে সেই ডিমনটি তার শক্তি দিয়ে ফক্স ডিমনের উপরে আক্রমণ করে। কারণ এখন যেহেতু তার ভেতরে তার কোর ছিল না, তাই তার শক্তিও অনেক দুর্বল ছিল। কিন্তু জিনিও তো ফক্স ডিমনের এরকম অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারছিল না, তাই সে ফক্স ডিমনের কাছে এসে তাকে বোঝায় এবং তাকে কিস করে তার কোর তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফক্স ডিমন তার সেই কোর ফিরিয়ে নেয় না, যেটা দেখে জিনিও তো আরো বেশি তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং তাকে বোঝাতে থাকে এটা তো তারই কোর, তাহলে সে কেন ফেরত নিচ্ছে না, তার কারণে কেন সে বারবার বিপদের সম্মুখীন হবে। কিন্তু তখনই ফক্স ডিমন একটা মুচকি হাসি দিয়ে তাকে বলে আমার সময় ফিরে এসেছে। ঠিক তখনই আমরা দেখতে পাই ফক্স ডিমনের সৈন্যবাহিনীরা সেখানে চলে এসেছে এবং সে তার শক্তি দিয়ে মিংলিকে আঘাত করে, যার কারণে তার ভেতরে থাকা সেই ডিমনটি বেরিয়ে আবার ঘন্টার ভেতরে ঢুকে যায়। এবার মিংলি অনেকটা চিন্তিত হয়ে সেই ঘন্টার কাছে সাহায্য চাইলে ফক্স ডিমন তার হাত থেকে সেই ঘন্টা নিয়ে সাথে সাথে সেখানে ধ্বংস করে দেয়, যার কারণে সেই ডিমনের অস্তিত্ব সেখানে শেষ হয়ে যায়। এটা দেখে মিংলি তো অনেক ভয় পেয়ে যায় এবং সে ফক্স ডিমন আর জিনিওর কাছে ক্ষমা চাইতে থাকে এবং তাকে বলে আজ থেকে সে তাদের দাস হয়ে থাকবে। কিন্তু ফক্স ডিমন একটি চাকু জিনিওর হাতে দেয় আর তাকে বলে সে যেন তার প্রতিশোধ নিজেই নেয়। জিনিও যখন সেই চাকু নিয়ে মিংলির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মিংলি একটি তাবিজ বের করে সেখান থেকে গায়েব হয়ে যায়। এর মানে সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল যে এই অবস্থায় সে কিভাবে পালাবে। পরের সিনে আমরা দেখতে পাই ফক্স ডিমন এবং জিনিও সেই জুয়া ক্লাবের ওই লোকটির কাছে গিয়েছিল এবং তারা তাকে দিয়ে আরো একটি কাজ করাবে। যেহেতু লোকটি আগে থেকেই জানতো যে এটা আসলে ফক্স ডিমন, তাই সে তার কথা শুনতে এখন বাধ্য। এখন ফক্স ডিমন আর জিনিও তাকে বলে যে তার কি করতে হবে। সেই লোকটিও এখন সেই মোতাবেক কাজ করতে শুরু করে। রাত্রেবেলা মিংলিকে দেখি সে যখন বাড়ির দলিল এবং কাগজপত্র নিয়ে সেখান থেকে পালাচ্ছিল, ঠিক তখনই সে একটা কথার আওয়াজ শুনতে পায়। এটা আসলে সেই লোক ছিল যে লোককে ফক্স ডিমন এবং জিনিও কাজে লাগিয়েছে। সে আসলে ইচ্ছা করেই মিংলিকে শুনিয়ে শুনিয়ে অন্য একটি মানুষকে
লোকটিকে বলছিল সে ওই লোকটিকে রয়্যাল ফ্যামিলিতে অনেক বড় পদে প্রতিষ্ঠিত করতে পারবে, কিন্তু এর জন্য তাকে অনেক টাকা খরচ করতে হবে, তাহলে সে যেরকম ইচ্ছা সেরকম পদে জয়েন করতে পারবে। লোকটিও খুশি হয়ে তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এটা আসলে তাদেরই প্ল্যান ছিল, কিন্তু মিংলি তো এ ব্যাপারে কিছুই জানতো না। তাই সে তাদের কথার লোভে পড়ে যায় এবং সে দ্রুত সেই লোকটির কাছে আসে এবং তাকে বলে সেও একটা ভালো পদ চায়, তবে সে এখানে থাকতে চায় না, এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যেতে চায়। এর জন্য সে যা চাইবে মিংলি তাকে তাই দিবে। তখন লোকটি তাকে জানায় তার কাছে এই কাজ তো কোনো ব্যাপারই না, যেটা শুনে মিংলিও খুশি হয়ে যায় এবং তার সমস্ত দলিলের কাগজপত্র এবং টাকা পয়সা তাকে দিয়ে দেয়। পরবর্তী পর্বে আমরা দেখতে পাই সেই দলিল এবং সম্পদগুলো সবকিছু জিনিয়র হাতে চলে এসেছে, যেগুলো আসলে তারই ছিল। অন্যদিকে মিংলি এখন সেই লোকটিকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে ওই লোকটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না, যার কারণে সে ওই জায়গায় আসে যে জায়গায় ওই লোকটি সবসময় থাকে। সেখানে এসে সে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে সে যেন তার দলিল কাগজপত্র এবং টাকা পয়সা সব ফিরিয়ে দেয়, কারণ সে তার কথা অনুযায়ী কোনো কাজই করেনি। কিন্তু তখনই সেখানে জিনিও চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে এসব টাকা পয়সা এবং দলিলপত্র এসব কি আদৌ তোমার ছিল? তার এমন কথা শুনে মিংলি তো অনেক বেশি রেগে যায় এবং সেখানে ভাঙচুর করতে শুরু করে এবং একটি ফুলের টব ভেঙে সে কাঁচ নিয়ে এসে জিনিওর গলায় ধরে তাকে গলা কেটে মেরে ফেলার জন্য। কিন্তু তখনই জিনিও তাকে বলে তুমি আমাকে মেরে ফেলো, তাতে আমি একটুও ভয় পাই না, কারণ তুমি তো অনেক আগেই আমাকে মেরে ফেলেছিলে। কিন্তু তুমি কি এটা ভেবেছো যে তুমি তোমার প্রথম স্ত্রীকে মেরে ফেলেছো, এবং শুধু তাই নয় তার বাবা মাকেও তুমি মেরে ফেলেছো। তোমার দ্বিতীয় স্ত্রীও এখন জেলে রয়েছে, এমনকি তুমি তোমার প্রথম স্ত্রীর সন্তানকেও মেরে ফেলেছো এবং তার সাথে কি করেছো এই সব কিছু যদি সবাই জেনে যায় তাহলে তোমার কি পরিণতি হতে পারে এটা কি তুমি ভাবতে পারো? তার এরকম কথা শুনে মিংলি তো আরো বেশি রেগে যায় এবং তার গলা চেপে ধরে এবং তাকে বলতে থাকে আমি একবার কেন 1000 বার তোমাকে মারবো, তুমি যদি বেঁচেই না থাকো তাহলে তুমি কিভাবে আমার সত্যিটা সবার সামনে প্রকাশ করবে? মিংলি তো রেগে জিনিউকে এসব কিছু বলছিল এবং তার গলা চেপে ধরেছিল, কিন্তু এদিকে নিচে অনেক জনগণ জড়ো হয়ে গিয়েছিল, যে ব্যাপারে মিংলি একটুও বুঝতে পারে না এবং মিংলির সকল কথা জনগণ ছুলে ফেলে। তখনই মিংলির হাত ধরে বেঁকিয়ে দেয় ফক্স ডিমন আর তাকে বলে তুমি কি ভেবেছো তোমার যা ইচ্ছা তাই করে যাবে আর কেউ কিছু জানতেই পারবে না? ঠিক তখনই মিংলি খেয়াল করে তার সকল কথা সবাই শুনে ফেলেছে। এখন গ্রামের লোকেরা যেহেতু তার নিজ মুখ থেকেই সকল সত্যি কথা জেনে ফেলেছে তাই সবাই মিলে তাকে শাস্তি দিতে চাইছিল। এখন জনগণের এ সমস্ত কথা শুনে মিংলি তো অনেক চিন্তিত হয়ে পড়ে এবং টেনশনের মাথায় সেখান থেকে পালাতে গিয়ে পা ফসকে সিঁড়ি থেকে পড়ে যায় এবং সে যে একটু আগে ফুলের টপটা ভেঙেছিল সেই টপের টুকরোই তার গলায় ঢুকে যায় এবং রক্তক্ষরণ হয়ে সে সেখানেই সাথে সাথে মারা যায় এবং এর সাথে জিনিউর সমস্ত বদলাও নেওয়া হয়ে যায়। পরের সিনে আমরা জিনিউকে দেখতে পাই ফক্স ডিমন যখন তার কাছে আসে তখন সে তাকে বলে এখন তো আমার বদলা নেওয়া শেষ হয়ে গিয়েছে, তাহলে তুমি কেন এখনো তোমার কোর ফিরিয়ে নিচ্ছ না? তুমি কি আমার প্রেমে পড়ে গিয়েছো যার কারণে তুমি নিজের জীবন ঝুঁকি রেখে আমাকে বাঁচাতে চাইছো? তার এরকম কথা শুনে ফক্স ডিমন তাকে বলে আমি তোমাকে কেন ভালোবাসবো, তুমি একজন ডিভোর্সি মেয়ে, আমি চাইলে এরকম হাজার হাজার মেয়ে আমার কাছে চলে আসবে। আমি তোমার জীবন বাঁচিয়েছি এবং প্রতিশোধ নিতে সাহায্য করেছি, তার বদলে তুমি আমার সাথে সময় কাটিয়েছো, তাহলে তো আমরা একে অপরের প্রতি আর ঋণী নই। ফক্স ডিমন আসলে এসব কিছু বলে জিনিউকে কষ্ট দিচ্ছিল যাতে জিনিউ তার কাছ থেকে দূরে সরে যায়, আর জিনিও সেরকম ভাবেই মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই ফক্স ডিমনের বুকে আবারও ব্যথা উঠে যায়, যেটা দেখে জিনিউ তার কাছে ছুটে আসে এবং তাকে বলে তুমি মনে হয় আমার কাছ থেকে সত্যটা গোপন করতে চাইছো, তুমি আসলে আমাকে দূরে ঠেলে দিতে চাইছো, তুমি যা বলছো এসব মিথ্যা, তুমি আমাকে বলো অতীতে কি এমন হয়েছিল যে তুমি আমার কাছে আসতে চাইছো না আর আমার সাথে এরকম আচরণ করছো? এখন জিনিউর এরকম কথা এবং জোরাজোরির কারণে ফক্স ডিমন আর চুপ করে থাকতে পারে না এবং সে তাকে কাছে টেনে আনে সত্যটা দেখানোর জন্য। তাই দ্রুত সে জিনিউকে কিস করে, যার কারণে জিনিউ তার অতীত জীবনের কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় ফক্স ডিমন তার বাবা মাকে মেরে ফেলেছে, এর মানে 100 বছর আগে সে যখন বাইলি ছিল সেই জীবনের কথা, আর বাইলি থাকা অবস্থায় তার বাবা মাকে মেরে ফেলার জন্যই সে নিজেও আত্মহত্যা করেছিল। এবার সিন বর্তমানে ফিরে আসে এবং জিনিউ চিৎকার করে ফক্স ডিমনকে বলতে থাকে তুমি তো আমাকে বলেছিলে বাইলি আর তুমি একে অপরকে ভালোবাসো, কিন্তু এখন আমি যা দেখলাম তাতে তো মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে, আসলে বাইলির বাবা মাকে তুমি হত্যা করেছিলে, যার কারণে জিনিউ তোমাকে কখনোই ভালোবাসতো না আর সে নিজেও তোমার হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যা করেছিল। জিনিউর এরকম কথা শুনে ফক্স ডিমন তাকে বলে হ্যাঁ, আর সেজন্যই তো আমি এই জন্মে শপথ নিয়েছিলাম যাতে তুমি আমাকে চরম ভালোবাসো, আর সেই কাজটা করতে আমি সফল হয়েছি, আর এটার বদলে না হয় আমি তোমাকে আমার কোর দিয়ে দিলাম। ফক্স ডিমন তাকে এসব কিছু বলে আঘাত দিয়ে
সেখান থেকে চলে যায়। একটু পরে আমরা দেখতে পাই ফক্স ডিমনের দাস তার কাছে আসে এবং তাকে বলতে থাকে, আপনি তো সব সত্যি কথা জিনিউকে বললেন না। গত জন্মে তো তার বাবা মাই আপনার কাছে রিকোয়েস্ট করেছিল তাদেরকে মেরে ফেলার জন্য, তাহলে কেন আপনি তার কাছে সকল সত্যি কথা গোপন করলেন? তার এরকম কথা শুনে ফক্স ডিমন তাকে চুপ করতে বলে আর তাকে বলে, তুমি সবকিছু বুঝবে না, তাই এই বিষয়ে তুমি মাথা ঘামিও না। কিন্তু তখন সে তাকে বলে, কিন্তু আপনার জীবন তো ঝুঁকিতে রয়েছে, কোর ছাড়া তো আপনি বেশি দিন বেঁচে থাকতে পারবেন না। তার এরকম কথা শুনে ফক্স ডিমন তাকে বোঝায়, বেশি দিন বেঁচে থাকাই জীবনের লক্ষ্য হতে পারে না। আমি এবার অনেক কিছু বুঝতে পেরেছি, ভালোবাসা মানে তাকে উড়তে দেওয়া, বন্দি করে রাখা নয়। সে যদি আবারও আমার কাছে ফিরে আসে তাহলে আমি বুঝবো সে আমাকে ভালোবাসে। এখন পরের সিনে আমরা জিনিউকে দেখতে পাই, সে তার বাড়িতে ফিরে গিয়েছিল এবং বসে বসে বাইলির সেই ছবিটা দেখছিল। ঠিক তখনই তার কাছে একজন মাস্টার আসে, যে আসার সাথে সাথেই জিনিউর গলা চেপে ধরে আর আমরা বুঝতে পারি যে এটা আসলে সেই ডিমন। সেই ডিমনটা এখনো বেঁচে রয়েছে এবং সে নতুন একটি দেহে প্রবেশ করেছে। সে চাইছিল জিনিউর ভেতর থেকে সেই কোরটা বের করে নিয়ে সে অমর হতে, কিন্তু তখন জিনিউ তাকে বলে, এই কোর যদি তুমি আমার ভেতর থেকে বের করে ফেলো তাহলে এটা আপনা আপনি ব্লাস্ট হয়ে যাবে আর তুমি কখনোই এটা নিতে পারবে না। তার এরকম কথা শুনে এবার ডিমন তাকে অজ্ঞান করে দেয় এবং বাহিরে দেশবাসীর সামনে তাকে বেঁধে ফেলে আর তাদের সবাইকে বলে, জিনিও আসলে একটা ফক্স ডিমন, তাই তাকে এখন আমাদের মেরে ফেলা উচিত। ডিমনটি আসলে ভালোভাবে জানতো যে জিনিউকে আগুনে পুড়িয়ে মারলে তার ভেতরের কোরটা সে পেতে সক্ষম হবে, যার কারণে সে জিনিওর উপর কিছু ম্যাজিক প্রয়োগ করে আর জিনিওর হাত পা ফক্সের মতো হয়ে যেতে থাকে, যেটা দেখে গ্রামবাসীও বিশ্বাস করে ফেলে যে আসলে সে একটা ফক্স ডিমন। এবং এরপরেই জিনিওর চারপাশে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে সে সেখানেই পুড়ে মারা যায়, কিন্তু তখনই সেখানে ফক্স ডিমন চলে আসে এবং জিনিওকে বাঁচিয়ে নেয়। ফক্স ডিমনকে সেখানে দেখে ওই ডিমনটা সেখান থেকে পালিয়ে যায়। তখন জিনিউ তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন ফক্স ডিমন তাকে বলে, আমি শুধুমাত্র এখানে আমার কথা রাখতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি না। এটা শুনে জিনিউ তাকে বলে, তুমি আমার কাছে সত্যটা কেন গোপন করেছো? তুমি আমাকে কেন বলনি যে আমার বাবা মাই তোমাকে বলেছিল তাদেরকে হত্যা করার জন্য? কারণ সেই ডিমনটা আমার বাবা মায়ের উপর ভর করেছিল আর আমার জীবন বিপদের মুখে ছিল। তার এরকম কথা শুনে ফক্স ডিমন তো বুঝতেই পারছিল না যে সে আসলে সত্য কথাটা কোথা থেকে জানতে পারলো, কিন্তু ফক্স ডিমন যখনই তার দাসের দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে এটা আসলে তারই কাজ, সেই জিনিউকে সব সত্যি কথা বলে দিয়েছে। এখন ফক্স ডিমনের নিষেধ করা সত্ত্বেও সে যেহেতু জিনিউকে সব সত্যি কথা বলে দিয়েছিল, তাই সে সবার প্রথমে ফক্স ডিমনের কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, আমি চাইনি যে গত জীবনের মতো এ জীবনেও আপনি কষ্ট পান। তখন জিনিউ ফক্স ডিমনকে জিজ্ঞাসা করে তার গত জন্মে সে কিভাবে মারা গিয়েছিল। ঠিক তখনই আমরা তার গত জন্মের একটি দৃশ্য দেখতে পাই। যেহেতু বাইলি একজন সাধারণ মানুষ ছিল আর ফক্স ডিমনের মতো তার আয়ু এত দীর্ঘ ছিল না, তাই ফক্স ডিমন চেয়েছিল তাকে অনেকদিন বাঁচিয়ে রাখতে, যার কারণে সে একটি বিশেষ ঔষধও তৈরি করেছিল, যে ঔষধটা খাইয়ে সে বাইলিকে অনেকদিন বাঁচিয়ে রাখতে পারবে। কিন্তু সব সময় তো সে ওই ঔষধকে পাহারা দিয়ে রাখতে পারবে না। সে যখন রাতে বাড়িতে ফিরে তখন সে দেখতে পায় সেই ডিমনটি ওই ঔষধ চুরি করে নিচ্ছে। ফক্স ডিমন যখন এটা দেখতে পায় তখন সে ডিমন তার উপরে আক্রমণ করে দেয়, যার কারণে তাদের মধ্যে একটা ছোটখাটো লড়াইও শুরু হয়ে যায় আর এই লড়াইয়েই সেই ডিমনটি নিহত হয়ে যায়। কিন্তু এতে তার দেহের মৃত্যু হলেও তার আত্মা তখনও জীবিত ছিল আর সেই আত্মাই এতদিন ধরে ঘোরাঘুরি করছে। এরপর ফক্স ডিমন যখন ভেতরে আসে তখন সে বাইলিকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এর মানে হলো সেই ডিমনটি বাইলিকে মেরে ফেলেছিল। এখন গল্প বর্তমানে ফিরে আসে আর আমরা দেখতে পাই তারা এ বিষয় নিয়ে আলোচনা করছিল আর আমরা এটাও দেখতে পাই যে ফক্স ডিমন তখন দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু সে এটা জিনিউর কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল। রাত হয়ে গেলে তারা দুজন একসাথে বসে চাঁদ দেখছিল এবং একে অপরের সাথে খুনসুটি করছিল। এই মুহূর্তটা তারা দুজন মিলে খুব এনজয় করছিল। ঠিক তখনই সেখানে সেই ডিমন চলে আসে এবং তার সাথে অনেক মানুষজনও আসে, যাদেরকে সেই ডিমনটি ডেকে নিয়ে এসেছিল। সেই ডিমনটি গ্রামবাসীদের সবাইকে বলতে থাকে, ওই দেখো ফক্স ডিমন, ওই ফক্স ডিমনকে আমাদের এখনই শেষ করে ফেলতে হবে, নইলে আমাদের অনেক বিপদ আসতে পারে। এই ফক্স ডিমনের জন্যই তো আমাদের এতদিন কত বলি দিতে হয়েছে, এর জন্যই কত মানুষ গায়েব হয়ে গিয়েছে, তাই এই ফক্স ডিমনকে এখনই মেরে ফেলতে হবে। এটা বলে সে ডিমনটি ফক্স ডিমনের উপর আক্রমণ করে বসে। যেহেতু ফক্স ডিমন এখন অনেকটাই দুর্বল ছিল তাই সে এটা প্রোটেক্টও করতে পারে না এবং সে নিজেও সেখানে আহত হয়ে বসে পড়ে, যেটা দেখে জিনিও একটুও সহ্য করতে পারে না এবং সে সামনে এগিয়ে এসে তাদের সবাইকে বলতে থাকে, সে তোমাদের কোনো ক্ষতি করেনি, বরং সে তোমাদের এতদিন থেকে রক্ষা করে আসছে, তোমরা তার কোনো ক্ষতি করো না। ঠিক তখনই সেই ডিমনটি
বলে ওঠে, তুমি কি আমাদের ক্ষতি চাও? তুমি মানুষ হয়ে একজন ডিমনের পক্ষ নিয়ে কথা বলছো? এটা বলেই সে তার গলা চেপে ধরে। ঠিক তখনই ফক্স ডিমনও তার পাওয়ার দিয়ে জিনিউকে কিছু একটা ইশারা করতে থাকে। জিনিউ বুঝতে পারে তার কি করতে হবে, তাই সে তার হাতে থাকা সেই বাঁশি দিয়ে ওই ডিমনের বুকে জোরে একটা আঘাত করে এবং আমরা দেখতে পাই সেই ডিমনটি সাথে সাথে সেখানে শেষ হয়ে যায়। অন্যদিকে ফক্স ডিমনকেও দেখতে পাই তার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছিল আর জিনিউ তাকে সামলাচ্ছিল। অন্যদিকে গ্রামবাসীরাও এই সকল কিছু দেখে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। ফক্স ডিমনের ঘুম ভাঙলে সে নিজেকে সুস্থ দেখতে পায়, কিন্তু সে যখনই পাশে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ জিনিউ সেখানে অচেতন অবস্থায় পড়েছিল এবং তার চারপাশে কিছু একটা মন্ত্র আঁকানো ছিল। সে জিনিউকে দেখে বুঝতে পারে সে আর বেঁচে নেই, আর সে এটাও বুঝতে পারে তাকে বাঁচাতে গিয়ে সে তার জীবন দিয়ে দিয়েছে। তখনই সেখানে তার দাস চলে আসে, আর এটা দেখে ফক্স ডিমন বুঝতে পারে যে ফক্স ডিমনকে সুস্থ করার এই রাস্তার কথা জিনিউকে তার দাসই বলেছিল। এখন সেই দাস জিনিউর হাতের লেখা শেষ একটি চিঠি ফক্স ডিমনের হাতে তুলে দেয়, যেখানে লেখা ছিল, আমার গত জন্মে তুমি আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এরপরেও তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছো। আমার জন্য তুমি তোমার কোরও আমার কাছে স্যাক্রিফাইস করেছো। তুমি আমাকে ভালোবেসে তোমার সবকিছুই স্যাক্রিফাইস করেছো। আমার জন্য তুমি সবকিছু করেছো। তুমি যেহেতু আমার জন্য নিজের জীবন বাজি রাখতে একবারও ভাবনি, তাই আমিও ভাববো না। ঠিক তখনই আমরা অতীতের সেই ঘটনা দেখতে পাই। জিনিউর আশেপাশে যে লেখাগুলো ছিল সেগুলো আসলে সে নিজের রক্ত দিয়ে লিখেছিল এবং সে তখন ভালোভাবে জানতো যে সে আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, যার কারণে সে শেষবারের মতো ফক্স ডিমনের কাছে আসে এবং তাকে কিস করে তার কাছ থেকে বিদায় নেয়। গল্প বর্তমানে ফিরে আসলে আমরা দেখতে পাই ফক্স ডিমন জিনিউকে জড়িয়ে ধরে কান্না করছে, আর সে তো এটা ভেবেই পাচ্ছিল না যে এমনটা কিভাবে হলো, সে আবারও তার প্রিয় মানুষকে কিভাবে হারালো। ঠিক তখনই তার দাস তাকে একটি চাকু আগিয়ে দিয়ে বলে এটা তার জন্যই হয়েছে। সে যদি জিনিউকে সবকিছু খুলে না বলতো তাহলে এমন কিছুই হতো না। কিন্তু তখন ফক্স ডিমন তার হাত থেকে চাকুটা নিয়ে নেয় এবং তাকে বলে, তোমার কোনো দোষ নেই, দোষ আমার। আমি আমার প্রিয় মানুষকে আগলে রাখতে পারিনি। এটা বলেই সে তার লেজ কেটে ফেলে। যেহেতু সে এখন তার আসল জিনিসই কেটে ফেলেছিল, এর মানে তার সকল শক্তির মূল হলো ওই লেজ, এবং সেই লেজ যতদিন সুরক্ষিত থাকবে সেও ততদিন বেঁচে থাকবে। তাই সেটাই যখন ছিল না, সে আর বেশিক্ষণ বাঁচবে না। সেজন্য মরে যাওয়ার আগে সে তার দাসকে বলে যায়, আমরা তো দুই জন্মে এক হতে পারলাম না, তাই আমরা যখন একসাথে মারা যাব তখন আমাদের দুজনকে একসাথে ওই পিচ গাছের নিচে দাফন করে দিও, যাতে সামনে যখন আমরা আবারও এই পৃথিবীতে আসবো তখন আমরা একসাথে থাকতে পারি। এটা বলে সে জিনিউকে কিস করে, আর এখানেই তাদের দুজনের সমাপ্তিও হয়ে যায়। কিন্তু এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায় না, বরং আমাদেরকে আবারও 100 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে জিনিউর আবার পুনর্জন্ম হয়েছিল এবং সে একটি ক্ষত শিয়ালের চিকিৎসা করছিল। কিন্তু একটু পরেই সে পেছন ফিরে দেখতে পায় শিয়ালটি মানুষের রূপ ধারণ করেছে, আর এই শিয়ালটি আর কেউ নয় বরং আমাদের ফক্স ডিমনই ছিল। কিন্তু এই জন্মে ফক্স ডিমন তার ভালোবাসা প্রকাশ করতে 1 সেকেন্ডও দেরি করে না। সে সাথে সাথে জিনিউকে প্রপোজ করে এবং তাকে কিসও করে, আর আমরা বুঝতে পারি যে এই জন্মে তাদের আসলেই মিল হয়ে গিয়েছে এবং তারা অবশেষে একসঙ্গে থাকতে পারবে। এরকমই একটা ভালো মুহূর্ত দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এরকম আরো ভালো ভালো ড্রামা দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবে, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবারও চলে আসবো নতুন কোনো ড্রামা নিয়ে। আজকের মতো এখানেই বিদায়।